উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রেম সুধা। লিখেছেন সাইয়ারা খান, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৮। মৃত্যু এসেও যখন আসে না তখন মানুষ তড়পায়, ছটফট করে, শ্বাসরুদ্ধকর স্বপ্নের মতো লাগে সবটা। গোলাটে অবছা কুয়াশায় জড়ানো, চারিপাশে তখন ঘোর কালো মেঘ, যার আড়ালে লুকিয়ে সূর্য। তার দেখা মিলে না, চোখের পানি তখন হার মানে, পরিস্থিতি শুকিয়ে দেয় চক্ষুদয়। দয়াময়া দেখায় না কেউ। কালো স্তর যখন চোখের নিচে জমা হয় তখন আকাশপানের দৃষ্টি যেমন মানবী। তার ধৈর্য ফুরিয়ে আসছে। টানা ৩ দিন পার হলো। পৌষের মুখটা চুপসানো, বিধ্বস্ত এক অবস্থা, যাকে দেখার কেউ নেই। যেই পৌষকে সামান্য কষ্টে দেখলে তৌসিফের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা থমকাতো, সেই পৌষের করুণ এক অবস্থা। প্রথম দিন চেতনা হারিয়ে পড়ে থাকলেও জ্ঞান ফেরা মাত্রই পৌষ পাগলের মতো আচরণ করল। দৌড়ে সব ভুলে গিয়েছিল তৌফিক তালুকদারের কাছে। কঠোর অথবা তুচ্ছ কিছু একটা তো ছিলই, যা তৌসিফ তালুকদারে দেখালো। বুয়া দিয়ে বের করে দিল পৌষকে। অপমানটা চরম মাত্রায়, অথচ স্বামী সোহাগীর মনে মানে না। সে দরজায় করাঘাত দেয় ক্রমাগত। বেশ খানিকটা সময় পর তৌফিকের বউ দরজা খুলে পৌষকে ভেতরে নিয়ে বসাতেই পৌষ খপ করে তার হাতটা ধরে বিনয়ের সাথে বলে, উনি কিছু করেননি, কিচ্ছু করেননি উনি, আমি জানি। দয়া করে ছাড়ানোর ব্যবস্থা করুন না। ঝুমঝুম করে কেঁদে ফেলল পৌষ। তৌফিকের বউ ততটা গায়ে মাখে না, হাত ছাড়িয়ে একটা নাম্বার দিয়ে বলে, এটা ডিআইসির নাম্বার, যোগাযোগ করে দেখো। তৌসিফ টাকার বান্ডিল কোথায় রাখে তা নিশ্চয় তোমার জানা। পৌষ এত কিছু বোঝে না, উঠে দাঁড়িয়ে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলল, আমি যাব, সম্পূর্ণভাবে তোমার ইচ্ছে। পৌষ একধারে নাম্বারের দিকে তাকিয়ে বেরিয়ে এলো। নিচে ফ্ল্যাটে ঢুকে ডুলু ডুলু পায়ে বোরকা পরতেই নার্স সহ বুয়া এগিয়ে এলো। পৌষকে উদ্দেশ্য করে কিছু বলার সাহস পেল না। ওরা বাধা দিতে আসলেই চোখ গরম করে তাকালো পৌষ। আলমারি খুলে মাছের ড্রয়ারটা থেকে 2টো টাকার বান্ডিল নিল পৌষ। ব্যাগে ভরে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ড্রাইভারকে দিয়ে গাড়ি বের করে তাতে বসে ফোন লাগালো সেই নাম্বারে। রিসিভ হতেই যেন পৌষের ভাষা ফুরিয়ে এলো। কি বলবে বুঝে উঠতে পারল না। শুধু নিজের পরিচয়ে বলেছিল, পৌষরাগ তালুকদার, ওয়াইফ অফ তৌসিফ তালুকদার। জীবনে প্রথম পৌষ জেলখানে পা রেখেছিল। অসুস্থ শরীরটা তখন ভেঙে আসতে চায়। চারিপাশে এত এত পুলিশ দেখে গা কেমন যেন ভয়ে ছমছম করে। পৌষ শক্ত রয়। একজনকে সাহস করে জিজ্ঞেস করতেই তারা ডিআইজির রুম দেখালো। পৌষ দেখলো ও ভিতরে ঢুকে নিজের পরিচয় দিতেই সবাই অদ্ভুত চোখে তাকালো। সম্মান সহিত ওকে বসতে দেওয়া হলো। ডিআইজি জিজ্ঞেস করলেন, ম্যাম আপনি আসার কারণ জানতে পারি? পৌষ ঢোক গিল, উত্তরে বলে, আমার স্বামী। আর বলতে পারে না, কণ্ঠনালী চেপে আসে। ডিআইজি নিজেই বললেন, ম্যাম আপনাকে অসুস্থ দেখাচ্ছে, পানিটা নিন। পৌষ নিল না। ব্যাগ থেকে টাকার বান্ডিল দুটো বের করে টেবিলে রেখে বলল, আরও লাগলে আরও দেব, শুধু ওনাকে এনে দিন, আমি একটু দেখব। ডিআইজি ঘামচুরের অবস্থা, ঢোক গিলে বলল, ম্যাম স্যার এখানে নেই। আমি দেখব বললাম তো, বোঝার চেষ্টা করুন। টাকা কি আরও লাগে? আমি তো জানি না, আপনি বলুন কত টাকা লাগবে। ডিআইজি মাথা নিচু করে কিছু ভাবলেন, অতঃপর বললেন, ম্যাম আপনি বাসায় যান, আমি ওনার সাথে দেখা করতে চাই। কথা কেন বুঝতে চাইছেন না? স্যার এখানে নেই। তো কোথায়? মিথ্যে কেন বলছেন? ম্যাম স্যার সত্যিই নেই। ওনাকে এখানে রাখার সাধ্য কার আছে? খবরের সরাসরি প্রচারটা নিশ্চিত মিথ্যে নয়। ডিআইজি কপালে ঘাম জমা হলো, টিস্যু দিয়ে তা মুছে নিলেন অবলীলায়। বললেন, ওই পর্যন্তই ছিলেন স্যার এখানে। কোথায় আছে সেটাই বলুন, দয়া করে বলুন। পৌষ অস্থির হয়ে উঠল। এই দফায় মেয়েটার হাত জোরে করে কেঁদেই ফেলল। ডিআইজি বিব্রত মুখটা দেখতেই তা বুঝে নিল। তিনি পৌষকে উদ্দেশ্য করে কিছু বলতে পারছেন না, অনুমতি নেই। ফোনটা তুলে ডায়াল করে শুধু বললেন, ম্যাম আসতেন, বোঝানো যাচ্ছে না। ওপাশ থেকে কিছু বলতেই ডিআইজি স্বস্তির শ্বাস ফেলল। হাসি মুখে জানালেন, ম্যাম আপনি বাসায় যান, স্যার যোগাযোগ করবেন আপনার সাথে। পৌষ বাঁকা চোখে তাকালো। উঠতে উঠতে আবারও বলল, টাকা কি কারো লাগে দেখা করতে? ডিআইজি এবার মায়ায় লাগলো। তার মেয়ের থেকে সর্বোচ্চ 2 বছরের বড় হবে পৌষ। নিজের মেয়ের মতোই লাগলো তার কাছে। এতটুকু মেয়ে যে এসবে কোনোদিন জড়ায়নি তার আচরণেই বোঝা যাচ্ছে। ডিআইজি উঠে দাঁড়ালেন। টাকার বান্ডিল দুটো পৌষকে এগিয়ে দিয়ে বললেন, দেখা করতে বান্ডিল প্রয়োজন হয় না, বাসায় যাও বাবা। পৌষ বিমূর্ত রূপে বেরিয়ে এলো। গাড়িতে উঠে কিছুক্ষণ গেটের দিকে তাকিয়ে রইল। এখানেই শেষবার তৌসিফ ছিল। পৌষ দেখেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে পৌষ। কার কাছে যাবে ও? হঠাৎই মনে পড়ে হেমন্তর কথা। শ্রেয়ার খবর ওর জানা আছে। বুকটা খামচে ধরল ওর। শ্রেয়া আচার খেয়েছেন, অপচা শুনেছে পৌষ। গাড়ি থামতেই পৌষ নামলো। শরীর চলে না তখন। একজন বুয়া ধরে রুমে নিয়ে আসতেই পৌষ দেখলো হেমন্ত বসা ওখানে। ভাইকে দেখা মাত্র হু হু করে কেঁদে ফেলল পৌষ। হেমন্ত উঠে এসে ধরে বসলো ওকে। পৌষ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হেমু ভাই, ওনাকে পাচ্ছি না আমি, কোথায় গেল? আমাকে সাহায্য কেউ কেন করছে না হেমু ভাই? কেউ করছে না কেন? কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। পৌষ খাটে মাথা এলিয়ে দিল, ভাঙা গলায় বলল, ভাবি ভাবি 3 দিন হলো অবস্থা খারাপ ছিল।
আজ সকাল থেকে কিছুটা ভালো। ছেলে হয়েছে পৌষ। পৌষ চোখ তুলে তাকালো। খুশির এই খবর পেয়ে পৌষ হয়তো দৌড়ে ছুটত, কিন্তু পরিস্থিতি ওকে ভেঙেছে এবার দারুণভাবে। হেমন্ত পৌষের মাথায় হাত রেখে বলল, বাসায় নিতে এসেছি তোকে। আমি যাব না। পাগলামি করবি না পৌষ। এখানে কেউ নেই তোকে দেখার। আমার সংসার ছেড়ে আমি কিছুতেই যাব না। উনি এসে খালি বাসা পেলে মাথা গেছে তোর। তৌসিফ এখন আসবে না। আমি যাব না। কে দেখবে তোকে? উনি আমার যত্নে কখনোই কমতি রাখেনি ভাই, এবারেও রাখেনি। হাজার জোর করে হলেও পৌষকে নিতে পারে না হেমন্ত। পৌষ চায় বসে রয়। হেমন্ত হাল ছেড়ে প্রস্থান করতেই পৌষ ফোনটা হাতে তুলল। তৌসিফের ফোনে কল লাগাই, রিসিভ হয় না। ওপাশ থেকে আসে তিক্ত কথা, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হা করে শ্বাস টানে পৌষ। উঠে আলমারি খুলে পরিপাটি করে সাজানো তৌসিফের কাপড়গুলো পৌষের সাথে নিয়ে কম তো ঝগড়া লাগে না। মানুষটা এত পরিপাটি আর পৌষ হলো অগোছালো। কাপড়ের ওপর মাথা রাখে পৌষ। ওর মনে হয় তৌসিফের বুকে মাথা রাখে। পৌষ নাক টানে, ফিসফিস করে বলে, জলদি চলে আসুন না, আপনার তোতা পাখির অনেক কষ্ট হচ্ছে। পৌষ মাথাটা ঘোরাতেই বিছানায় যেতে চায়। আফসোস, যাওয়ার সময়টা সে পায় না। দুকদম বাড়াতেই ক্লান্ত শরীর হেলে পড়ে। নার্সসহ বুয়া তাড়াতাড়ি ধরে বিছানায় ওঠালো ওকে। মিনু কপালে হাত দিয়ে দেখল সকালে সোহা ফোন দিয়ে খবর নিয়েছে। মিনু সবটা বলেনি, যতটুকু জানে ততটুকুই বলেছে। পৌষের গুঙ্গিয়ে ওঠায় মিনুর চোখে পানি জমে। তারও মামার জন্য কষ্ট হচ্ছে। পৃথিবীর ক্ষুদ্রতম কর্ণ হলো অপেক্ষা। কাটে না। বিরহের এই সময়টা যেন আরও তিক্ত। বিষে ভরা পানে পৌষ ভেঙে চুরমার হলো। নীলবাথায় তার চোখ মুখের রূপ লাবণ্য ফিকে পড়ল। আজ সূর্য উঠেছে। কুয়াশায় আড়ালে উকি দিল মাত্র। পৌষ বারান্দায় বসে আছে। সারাটা রাত এখানেই ছিল সে। হাত পা হিম ধরে গিয়েছে। গেট দিয়ে তখন কালো রঙের একটা গাড়ি ঢুকেছে। পৌষ তাকিয়ে দেখল, সে শুধু দেখেই গেল পেছনে দুটো সাদা গাড়িও ঢুকেছে। কলিং বেল বাজতেই হয়তো বুয়া খুলেছে। মিনুর গলা শুনল পৌষ। সেই সাথে শুনল অতি পরিচিত প্রিয় কণ্ঠ। সেই কণ্ঠের শুরুতে পৌষরাত বলে ডাকল। পৌষ উঠবে, কিন্তু কিভাবে? ওর হাত পা নড়ছে না। পৌষকে না পেয়ে হয়তো মানুষটা খুঁজেই চলেছে। তার ডাক শোনা যাচ্ছে। আচ্ছা, পৌষ কিভাবে উঠবে? মানুষটা তো ডাকছে তাকে। ওটা শক্তি বিলীন। হাত বাড়িয়ে রেলিং ধরে পৌষ। না উঠলে যদি না পেরে মানবটি চলে যায়। পৌষের পা চিনচিন করে ওঠে। দুই এক পা করে করে বেরিয়ে আসে রুম থেকে। রুমে তখন স্বয়ং তৌসিফ ঢুকেছে। পৌষ থমকে গেল। ওর সম্মুখে আজ ঠিক 8 দিন পর তৌসিফ। পৌষ মনোযোগ দিয়ে দেখল তাকে। দাড়িগুলো একটু বেড়েছে। তার ঠোঁটের সাইডে কাটা, আর গালে একটা আঁচড়। পৌষকে দেখে তৌসিফের বুকে জ্বলে ওঠে হাহাকার করা হৃৎপিণ্ডটা। এটা পৌষ না। তৌসিফ মানে ও অসুস্থ বউ রেখে গিয়েছে, যার চোখ মুখ শুকিয়েছিল, কিন্তু এহির রূপ তো তৌসিফ রেখে যায়নি। না খাওয়া না ঘুম, শুধু ছিল তীব্র অপেক্ষা। প্রেম জিনিসটাই খারাপ, এটাই ভোকায়। ভুগতে ভুগতে মৃত্যুর দুয়ারে আসে মানুষ, তবুও যেন প্রেম তারা ভোলে না। এটা যে ভোলা তাই। তৌসিফের চোখের কোণে পানি জমতেই ও ডাকলো, পৌষ রাত। 2 পা এক করে এগিয়ে এলো পৌষ। তৌসিফের গলায় নিচের হাত রেখে উত্তর দিল, হুম। তৌসিফ খেই হারালো, কথা বলতে পারল না। পৌষ কাল দুটো হাতে পুরোটা মুখ হাতড়ালো। গলা বুক সবটা হাতিয়ে নিশ্চিত হলো এটাই তার তৌসিফ। অতঃপর অতঃপর একজন অপেক্ষারত স্ত্রী স্বামীর হাত টেনে ধরল। দরজা লাগিয়ে দিল তড়িৎ বেগে। পৌষের ভেতরে দাবানো চঞ্চলতা হুড়হুড় করে বেড়ে গেল। তৌসিফকে বসালো বিছানায়। গায়ের শার্টের বোতাম খুলে বুক পিঠ দেখল। পিঠে এবং বুকে আঁচড়। পৌষের মনে হচ্ছে ইসপিস করা মানুষটার গোসল দরকার। তৌসিফকে নিয়ে বাথরুমে ঢুকে বসিয়ে কোনোরূপ বাক্য বাই না করে পৌষ ওর গায়ে পানি ঢালল। তৌসিফ কোনো খেয়াল নেই। সে শুধু পৌষের কাপা হাতটা দেখছে। মাথাটা টাওয়ালে দিয়ে মুছতে মুছতে পৌষ বলতে লাগলো, পিঠে আঁচড় লেগেছে, মলম লাগাতে হবে, উঠুন চলুন। খাটে বসিয়ে তৌসিফের গালে বুকে বুকে পিঠে মলম লাগালো পৌষ। ট্রাউজারটা হাঁটু পর্যন্ত তুলতেই পায়ে একটা ক্ষত দেখল। ডোক কিল পৌষ। আলতো করে ছুঁয়ে দিল সেখানে। তৌসিফকে বসিয়ে দেওয়াল ধরে ধরে বাইরে চলে গেল ও। ফিরে এলো মিনিটের ব্যবধানে। হাতে খাবারের প্লেট। নিজে তৌসিফের মুখে খাবার তুলে খাওয়াতে ভাঙা গলায় ফ্যাচ ফ্যাচ করে বলতে লাগলো, গরু ভুনা করে দেবো রাতে, ঠিক আছে? কি দিয়ে খাবেন? নাকি হাঁসের মাংস খাবেন? চালের রুটি করব? তৌসিফ কথা বলল না। এমনকি ও যে পৌষকে খেতে বলবে তাও বলতে পারছে না। এই কঙ্কালের মতো মেয়েটা কিভাবে তার তোতা পাখি হতে পারে? এত সুন্দর চুলগুলো এভাবে জটলা কিভাবে পাকাতে পারে? কিভাবে উজ্জ্বল ভরা মুখটাই ভাঙা চাপা ভাঙতে পারে? স্পষ্ট কিভাবে দেহটা কাঁপতে পারে? কেউ কি তার পৌষকে একটু মুখে তুলে খাওয়ালো না? কেউ কি তাকে জোর করে মাথায় তেলও দিত না? কেউ কি একটু যত্ন করে 1 গ্লাস পানিও দিত না? তৌসিফের এত টাকার মূল্য কোথায় তাহলে? টাকার তার এতই টান যে ওর তোতা পাখিটার গাল দুটো শীতে ফেটে আছে। ঠোঁট ফেটে ফেটে শুষ্ক হয়ে আছে। টাকা দিয়ে তবে সুখ কিনা যায় না। তৌসিফ মানুষ কিনে রেখেছিল যারা
কেনার মতোই আচরণ করেছে। কেউ আগ বাড়িয়ে বাড়তি যত্ন করেনি। তৌসিফের মন চাইল নিজের বুকটা নিজেই ঝাঁঝরা করে দিতে। পৌষ পানির গ্লাসটা তৌসিফের মুখের সামনে ধরল। 2 হাত দিয়ে গ্লাসটা ধরেছে। কম্পনমান হাতটা দেখে তৌসিফ। পানি খেতেই ওর মুখ মুছিয়ে দিয়ে পৌষ সব রেখে আসে। বিছানায় পা উঠিয়ে বসে। তৌসিফের খালি গায়ে হাত বুলায় আরেকবার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর ব্যথা আছে কিনা। তৌসিফকে শুইয়ে দিয়ে পায়ে যত্ন করে তেল লাগালো পৌষ। পা দুটো শুকিয়ে আছে। এত সুন্দর মানুষ যে নিজের যত্নে কখনো ত্রুটি রাখে না, তার যত্নহীনা পা দেখে পৌষের খারাপ লাগলো। ধীরে আস্তে তৌসিফের বুকে আসে ও। মাথাটা বুকে রেখে আলতো করে ঠোঁট ছোঁয়ায় সেই বুকে। 2 হাত জড়িয়ে ধরে সময়, কাল, পাত্র এবং নিজের অবস্থান ভুলে গগন কাঁপিয়ে কাঁদে পৌষ। ওর কান্না শুনে যায় পুরো তালুকদার বাড়িতে। দরজার বাইরে ভুয়ার জমা হয়েছে হয়তো। এতদিন পর মেয়েটা কাছে, সব ভুলে কাছে। তৌসিফ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। ওর বুকটা ছটফট করছে। গলাটা কেমন যেন চেপে ধরেছে। না হয় কেন কথা বলতে পারছে না তৌসিফ। তৌসিফ থম ধরে রইল। ঘণ্টাখানেক হলো ওর বুকের ভেতরে ছোট্ট তোতা পাখি ঘুমোচ্ছে। তৌসিফের বুকটা এখনো শান্ত হয়নি। সমান তালে একটা করে শব্দ করেই যাচ্ছে। তৌসিফের দম আটকে আসতে চায়। যতক্ষণ চিৎকার করে পৌষ কেঁদেছে ঠিক ততক্ষণ ও এক প্রকার দম আটকিয়েছিল। কণ্ঠনালী রোধ হয়েছিল। ভেতরে ছাই চাপা আগুন যেন এখনই বেরিয়ে আসতে চায়। ছাড়খাড় করে দিতে চায় চারিপাশ। নিজে কাছেই নিজেকে অপরাধী মনে হয়। জঘন্য এক অপরাধী যে কিনা তার অসুস্থ বউকে রেখে গিয়েছে। তৌসিফ যদি একটা বাড়ির মতো টের পেত, একটা সপ্তাহ ধরে ওর আদরের মানুষটা এভাবে তড়পাচ্ছে, বুঝি তৌসিফ যোগাযোগ না করে। টেনে পৌষকে নিজের আরও কাছে নাই তৌসিফ। কপালে আস্ত করে একটা চুমু খায়। রুগ্নদেহের মেয়েটাকে এই মুহূর্তে বাজে দেখাচ্ছে। ভীষণ বাজে। ঠিক ততটা বাজে যতটা বাজে হলে তৌসিফ মিলাতে পারে না তার পূর্বের পৌষের সাথে। ঠিক ততটাই বাজে যতটা বাজে দেখায় একজন হেরে যাওয়া প্রেমিককে। তৌসিফ আস্তে করে চোখ বুঝল। ওর ঘুম প্রয়োজন। ঠান্ডা মাথায় কিছু কাজ তার এখনো করতে হবে। যার জন্য তৌসিফের এই দিন দেখতে হলো, তার ব্যবস্থা করতে হবে। তৌসিফ উসুল করা জানে। সে সমতায় বিশ্বাসী। কেউ তাকে ঢেল ছুড়লে তৌসিফ যে পাটকেলের বর্ষণ ঘটাবে এটাও সকলের বোঝা উচিত ছিল। মিথ্যা এই মামলায় সঠিক তথ্য আজই সব খোলাসা হয়েছে। ততক্ষণে হয়তো শিরোনাম দেখাচ্ছে। রাজনীতি তৌসিফ করত বহু আগে। বাবা চাচার জের ধরেই করা হয়েছিল। উচ্চ পদস্থ হয়ে যথেষ্ট সম্মান কামিয়েছিল তৌসিফ। সকলে দল বল পদবি তৌসিফ ছুঁড়ে ফেলেছিল বাবার এক বাক্যে। নিজের ব্যবসায় মনোযোগ হয়েছিল। আজকের এই ঠাটপাট তো এত বছরের ছোট্ট একটা পুরস্কার মাত্র। আজও হয়তো ফিরা হতো না, যদিও না 3 দিন আগে পৌষের অমন পাগল হয়ে ছুটল। শুধুমাত্র ওর জন্য আজ দ্রুততার সাথে সেরেছে তৌসিফ। কঠোরভাবে নিষেধ জারি করতেই তো এত দূরত্ব ফলাফল এলো। বুকের মাঝে আরেকটু গুটিয়ে গেল পৌষ। তৌফিক ওকে সহ নিজেকে ঢেলে দিল। ঠান্ডা পড়েছে। নভেম্বরের মাসে রাত নামলেই ঠান্ডা নামে, কিন্তু আজ এখনো ভালোই ঠান্ডা। চোখ বুজে কল্পনা করে তৌসিফ বিস্তার এক বেলাভূমির মাঝে সে পৌষের পেছনে ছুটছে। কিলকিল করে হাসার শব্দে তৌসিফের ধ্যান আটকায়। সে দেখে ছোট্ট একটা পরী তার কাছে আসছে। তৌসিফ কাছে আসার পূর্বেই সে ধপ করে পড়ে যায়। কেঁদে ওঠে উচ্চ স্বরে। তৌসিফের হৃৎকম্পন থামে। বৃষ্টি নামে প্রচুর বেগে। তৌসিফ দৌড়ে যায়, বাচ্চাটাকে বুকে তুলে আদর করে। ছোট্ট পরীটা তখন আগে বলিটা ডাকে, বাপ্পা। তৌসিফ হাসেন। ঝলমলে একটা হাসি। বাচ্চাটাকে চুমুতে সিক্ত করতেই সে হাসে। তৌসিফ দেখল ও সমুদ্রের মাঝে যাচ্ছে। তার চোখ বুজে ভেজা। কেঁদে নাক লাল করেছে। হলুদ শাড়িতে লাল রঙের পাড়। তৌসিফ ডেকে উঠল, পৌষাদ, হানি যেও না। পৌষ পেছন করে অভিমানী কণ্ঠে বলে, আমাকে আপনি ভালোবাসেন না। এই যেও না, কথা শুনে ডুবে যাবে। রুগ্নদেহের পৌষ তখন হাসে। আচমকা এক জোয়ার আসে। ভেসে যায় পৌষ। হলুদ শাড়ি আঁচল পানিতে ভাসে। তৌসিফ থম মেরে দাঁড়িয়ে থাকে। কোলের বাচ্চা তখন ডাকে, মাম্মা। তৌসিফ চমকায়। ফলস্বরূপ বাচ্চাটা মাটিতে পড়ে কাদায় মাখামাখি হয়ে গেল। তৌসিফ ওকে তুলতে নিতেই পৌষরাত কান্নায় দত্তর করে ঘামতে ঘামতে মুচড়ে ওঠে। তৌসিফ হা করে শ্বাস টানে। গলা শুকিয়ে কাঠ হয়েছে তার। বহু কষ্টে এক ঢোক গিলে ওর বুকের ভেতরে পৌষকে দেখেও, হ্যাঁ এই তো তার ওই রুগ্ন দেহের মাঝে ভঙ্গুর চেহারা। তৌসিফ মানতে পারে না, একদমই না। আস্তে করে হাত বাড়িয়ে পানির গ্লাস নিল। এক পলকে সবটা গলায় ঢেলে আস্তে ধীরে উঠে গেল। প্রায় 3 ঘন্টা যাবৎ ঘুমোচ্ছে সে। পৌষ হয়তো আরও ঘুমোবে। তৌসিফ উঠে বাহিরে গেল। বুয়ার তখন কেউ নেই সেখানে। তৌসিফ গলা ছেড়ে ডাকতেই লাইন ধরে 3 জন বুয়া দৌড়ে এলো। মিনুও বাদ গেল না। নার্সটা দাঁড়িয়ে আছে এক কোনায়। তৌসিফ ধমকে জিজ্ঞেস করল, ওর এই অবস্থা কেন? কেউ উত্তর দিল না। তৌসিফ চোয়াল শক্ত করে বলল, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বে সবকটা। জানে মারব তোদের আমি, কুত্তার বাচ্চার টাকার গিলাইনি তোদের।
ওর খেয়াল রাখিসনি কেন? লাখ লাখ টাকা তোদের মুখের উপরে মেরে গেলাম, ফল কই? ওর চুল আঁচড়ে দিসনি কেন? ওকে খাওয়াসনি কেন? ওর মুখের এই অবস্থা কেন? নিজেরা গিলেছিস শুধু। ওরা ভয়ে ভয়ে কাঁপছে। তৌসিফ জানে টাকা দিয়ে সবটা হয় না, কিছুই হয় না। এত টাকা দিয়ে রোগ রাখার পরেও কতটা অনাদর, কতটা অবহেলা। তৌসিফের মন চাইল কারো খুন করতে, তার মস্তিষ্ক তখন দাপিয়ে বেড়াচ্ছে। এই পৌষকে দেখে ওর নিজে খুন করতে মন চাই। হালকা হালকা শব্দ পেয়ে চোখ মেলে পৌষ। নিজেকে বিছানায় একা আবিষ্কার করতে ওর হৃৎপিণ্ড চিলিক দিয়ে ওঠে। হুড়মুড়িয়ে উঠে বসে বিছানায়। তৌসিফ নেই, তাহলে কি স্বপ্ন দেখলো ও? ওই লোক কোথায়? পৌষের মাথায় এলোমেলো হলো, চিৎকার করে ডাকতে লাগলো, এই আপনি কোথায়? কোথায় আপনি? এখানে আসুন। কোথায় গেলেন? পৌষের কান্নায় ভেজা চিৎকারে দৌড়ে রুমে ঢুকে তৌসিফ। পৌষ ওকে দেখে বিছানা থেকে নামাতে নেই, হুড়মুড় করে হাত পা এলোমেলো হয়ে পড়তে গেলেই আগলে ধরল তৌসিফ। পৌষ ওর কোমর জড়িয়ে ধরে শক্ত হাতে নাক টানে, গুটিয়ে উঠে অদ্ভুত স্বরে। তৌসিফ ওর মাথা চেপে ধরে খুবই হালকা স্বরে আদর মেখে শুধু বলে, আমি আছি। কই ছিলেন আপনি? আমি খুঁজছি। একটু বাইরে। কেন? বিছানায় কেন ছিলেন না? আপনি কেন চলে গেলেন? হানি প্লিজ। কোনো প্লিজ না। তুই আমাকে ছেড়ে দে, আমি থাকবো না এখানে। ছাড়াছাড়ি হবে, আজকেই হবে। আমাকে মেরে ফেলতে চাই, সবাই মারতে চাই। আপনার ফাঁসি হবে, আমি দেখেছি, জেলে নিবে আপনাকে। বাকিটা বলার আগে পৌষ ঢলে পড়ল। তৌসিফ হতবাক বিমূর্ত হয়ে রইল। আচ্ছা, একটা মানুষ ৮ দিনের ব্যবধানে কতটা শোকাহত হয়? ঠিক কতটা শোকাহত হলে সে এমন পাগলামি করে? তৌসিফ বুঝে উঠতে পারে না। তার ভাষা ফুরিয়ে আসে, সে কথা বলার খেই হারায়। পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরে এই প্রথম তৌসিফ কাঁদল ভালোবাসার সুখে, প্রেমের দুরস্ত অবস্থা দেখে। তার চোখ দুটো দিয়ে গুনে গুনে ৪-৫ ফোঁটা পানি পড়ল, যা ছিল রাগের বসে আসা। তৌসিফ ধ্বংস করতে চাইল ওর ভালোবাসার মানুষটাকে, কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে। ভাই এসেছে শোনা মাত্র তাইফা ছুটে আসছে। সে দেশে ছিল না, ল্যান্ড করে এখানে ছুটে এসেছে। তৌসিফ ওর পৌষের মাথায় পানি দিয়েছে। হঠাৎই জ্বর উঠেছে। পৌষ চোখ মেলে বলল, কটা বাজে? 12টা। দুপুর না রাত? আমি উঠবো। কেন? শুয়ে থাকো পৌষরাত। তোয়ালে দিয়ে ওর চুল পেঁচিয়ে দিল তৌসিফ। উঠে বসতেই তৌসিফ কপালে হাত দিয়ে দেখল হালকা উষ্ণ এখনো। তৌসিফ ওকে ধরে বলল, মেডিসিন নিতে হবে তোতা পাখি। একটু আসছি। কি কাজ? রাত হলো, খাবেন না আপনি? ঝটপট হাতে ডিমের কোরমা করে দেব, ঝাল দিয়ে, একদম শুধু ডাল, আর কোনো বায়না না। আমার মাথা ঘুরছে। একদমই না পৌষরাত। আমি আপনাকে কতদিন রান্না করে খাওয়াই না, আমার বুকটা খাকা করছিল। এই ধরুন তো, ছাই উঠতে পারছি না। তৌসিফ ধরে তুলল। বুয়াকে ডিম সিদ্ধ করতে বলে পেঁয়াজ মরিচ কাটতে বলল পৌষ। ভয়ে ভয়ে বুয়ারা তাই করলো। তৌসিফ তাদের তাড়িয়েছে, এখনো যায়নি তারা। নার্স বেচারি ভয়ঙ্কর ফ্যাসাতে পড়েছে, যাবে না যাবে কিনা বুঝতে পারছে না। পৌষকে রান্না করছে আর তৌসিফ দাঁড়িয়ে আছে। এই দৃশ্য বিরল। সুটাম দেহের মাথা এলিয়ে হেলান দিয়ে খুন্তি নাড়াচ্ছে পৌষ। তাইফা একটু ঢুকেই ডাকলো, তুসু। তৌসিফ ডাকলো, এই তো, তাকে স্বার্থহীনা ভালোবাসার আরেক মানুষ। তাইফা ভাইকে জড়িয়ে ধরলো, পৌষের মাথায় হাত দিয়ে রাগী কণ্ঠে বলল, কত কল দিলাম তোকে, এই পৌষ না, তোর কি হয়েছে? পৌষকে দেখে চমকানোরই কথা, তার হালতই এমন। তৌসিফ চোখের ইশারায় বোনকে থামালো। খেতে বসে পৌষে জিজ্ঞেস করলো, আপনাকে মেরেছেন? না তো। মিথ্যে বলে আপা, ওনার শরীরে দাগে ভরা। মিথ্যে বলবো আমি? কার এত বড় হাত? তাহলে ওগুলো কি জমাইছে আপনাকে? জি পৌষটা, কেমন ভাষা এসব? গাড়ির কাচের সাথে আঁচড় লেগেছে। তাইফা অবাক হয়ে বলল, কি বলিস? জেল থেকে গাড়িতে তোলা মাত্রই নিবিড় সড়কে এসে পুলিশ গাড়ি থামাই। ওখানে আমার লোক ছিল, ওরা কাঁচ ভেঙে বের করলো আমাকে, তখনই আঁচড় লেগেছে। পাইপটা পেয়েছি 4 দিন আগে। অবাক হলো তৌসিফ, নিচেই বলল, পুলিশ তো এমনিতেই ছাড়তো না, তাই সাজানো নাটক তারই করলো। এখন প্রমাণিত হয়েছে, তাই ঝামেলা নেই। পৌষের পেট মুচড়ে ওঠে, খেতে পারে না আর। তাইফা এখানেই রইল আজ। পৌষ মুখে খাবার তুলতে না পারে স্যালাইন দেওয়া হলো। তৌসিফ ওর মাথায় হাত বুলালো, কণ্ঠে খাতে নামিয়ে বলল, আজ আরাম করে নাও, কাল থেকে ডিউটি শুরু তোমার। হানি, অনেক চালাচ্ছ আজকাল। কোথায় আমায় আদর করবে তা না, তুমি আমার সেবা খাচ্ছ। বোনের আলো ফুটেছে বাহিরে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাখির কলকলালি। তৌসিফ উপর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ফজরের পরে পৌষের স্যালাইন খুললো, ঘুমালো ও। মাথাটা ভোঁ ভোঁ করছিল যেন। ক্যানোলা খুলতে গিয়ে এই ভোরে ভালোই হ্যাসেল হলো। পৌষ খুলতে দিবে না, ব্যথায় হাত ফুলে উঠেছে। নার্স ভয়ে ভয়ে পাইপ ধরার আগেই পৌষ চিৎকার করে ওঠে। এদিকে তৌসিফ চোখ গরম করে বউ ধরে আছে। তাইফাও ছুটে এসেছে। 3 ঘন্টা 3 আগে কি ঘটনাটাই না ঘটে গেল। কত কষ্ট করে ঘুমালো পৌষ, তারপর বিদায় নিল তাইফা। তৌসিফ তখন দরজা লক করে নাক ডেকে ঘুমোচ্ছে। পৌষকে বুকে নিবে সেই সুযোগটাই ছিল না। হাত ফুলে তার ব্যাং হয়ে আছে। তৌসিফ হতাশ, বড়ই হতাশ। দুধের স্বাদ সে ঘুলেও মেটাতে পারছে না। কলিযুগ চলমান বোধ হয়।
দরজায় অতি ক্ষীণ শব্দ হচ্ছে। যেই নক করেছে সে খুব ভয়ে ভয়ে কাজটা করেছে। পৌষ সজাগ হলো, চোখ দুটো যেন কাঁঠাল গাছের আটা দিয়ে লেগে আছে। গলা বড় দায়, পৌষ টেনে খুলল। উঠে বসে ক্লান্ত অনুভব করলো। জামাটা কাঁধের ওপর টেনে গায়ে ওড়না দিতে দেখলো ওর তৌসিফের মুখের ওপরে বউয়ের ঘ্রাণ নিতে চাইলেও বেচারা এই পায়তারা গ্রহণ করছিল। পৌষ তা গায়ে দিয়ে উঠে গেল। দরজা খুলতেই দেখলো মিলল নার্সটি। সে পৌষকে দেখে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। পৌষ না বুঝে প্রশ্ন করে, কিছু খুঁজছেন? নার্সটি চমকালো, উত্তরে বলল, মানে আপনার খালি পেটে ঔষধ ছিল ম্যাম। ও, ছোট্ট উত্তর দিল পৌষ, অতঃপর বলল, মুখ ধুয়ে আসছি যান। স্যার, তাকে শেষ করতে দিল না পৌষ, বলল, উনি ঘুমোচ্ছে, যান আপনি। না মানে ম্যাম, আজব তো, বললাম না ঘুমোচ্ছেন, তার সাথে কিসের কাজ আপনার, যান আপনি। আচমকা পৌষ ধমকে উঠতেই নার্স তড়িঘড়ি করে চলে গেল। জামাই নিয়ে পৌষ বড়ই সেন্সিটিভ, এতটা সেন্সিটিভ সে কিছু নিয়েই না। জামাই তার কলিজার টুকরো, কলিজার ভিতরে আদর যত্নে তাকে পুষে রাখে পৌষ। তার বিয়োগ সুখে আজও পৌষ সূচের খোঁচা দিচ্ছে। এদিকে যদি ঘরের ভিতরে ঝুকঝুক করা মেয়ে মানুষ থাকে তাহলে কি সহ্য হয়? মুখ হাত ধুয়ে পৌষ বেরিয়ে গেল। যাওয়ার আগে ফর্সা সেই পুরুষের কপালে ঠোঁট ছোঁয়াতেও ভোলেনি ও। আজ নিজ হাতে নাস্তা বানাবে পৌষ। তার জামাই উঠে নিশ্চিত খুশি হবে। এর অবশ্য একটা কারণ আছে, হেমু ভাইয়ের ছেলে হয়েছে। শ্রেয়ার শরীর অসুস্থ, তাকে দেখতে যাবে পৌষ। একটু থাকার বায়নাও করবে। আগে জামাইকে আদর যত্ন করলে এতে সুবিধা হয়, না করতে সে বারতুই ভাববে। কাক টাকা ভরে উঠেছে সোহা। রুটিগুলো ভাজতে আজ দেরি হয়েছে তার। মেহেদি বেরিয়ে যাবে, তাকে না খাইয়ে পাঠালে সোয়ারই খারাপ লাগবে। গতকাল না খেয়ে ছুটেছে মানুষটা। সোহার খারাপ লেগেছে। সেই খারাপ লাগাটা বেড়েছে যখন শাশুড়িও নারাজ হয়। কথা বলেনি, 10-15 দিনের সংসার। সোহা সামাল দিয়ে উঠতে পারছে না। হোঁচট খাচ্ছে বারবার, কোথায় কি করবে বুঝে উঠতে পারছে না। আচ্ছা, গতকাল দেরিটা কার জন্য হলো? মেহেদি যদি সকাল সকাল পাগলামি না করতো তাহলে তো দেরিটা হতোই না। এই কথা সোহার মন চাইল শাশুড়ির মুখের উপরে বলে দিতে, কিন্তু আফসোস, শুধুমাত্র মেহেদির কথা ভেবে সে কথাটা বলেনি। মানুষরা বাসর রাতেই তাকে বলেছে মা বাবার সাথে যাতে সোহা ভালো আচরণ করে, এর বাইরে সহ্য করবে না মেহেদি। সোহার চোখে ভিজে উঠে। আলু ভাজিটা প্লেটে বেড়ে দৌড়ে ছুটে আসে টেবিলে। 4 জন বসার ছোট্টখাটো একটা কাঠের টেবিল। সোহার 4টা রুটি রেখেই দৌড়ে গেল মেহেদিকে ডাকতে। মেহেদি তখন তাড়াহুড়ো করে টাই বাঁধছে। সোহা এগিয়ে এসে ব্যাগ গুছিয়ে দিল। মেহেদি টেনে ওর কপালে চুমু দিয়ে বলল, আজ তাড়াতাড়ি ফিরবো। শোনো, নীল শাড়িটা যে দিলাম না পরশু, ওটা পরবে। চুলে যেন ছেড়ে রাখা হয়। আজ বোনাস পাবো, সেটা দিয়ে শুধু ঘুরবো আমরা। তোমায় নিয়ে আজ প্রেম প্রেম খেলা খেলবো। সারাটা রাস্তায় হাঁটবো। তোমায় আজ অনেক ভালোবাসবো। সোহার ক্লান্তি হারিয়ে গেল, চোখ দুটো খুশিতে ছলছল করে উঠল। এই সংসারটাই টাকার সংকট হলেও মেহেদি থেকে ভালোবাসার সংকট এখনো দেখেনি সোহা। মেহেদি চলে গেল দ্রুত পায়ে। সোহা ক্ষুদ্র শ্বাস পেলে রান্না করে গেল। ঝটপট হাতে নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই ওর শ্বশুর এলো। মাত্র হেঁটে এসেছেন উনি। রোজ সকালেই যান, ডায়াবেটিসের সমস্যা। লোকটা ভালো, সোহাকে আদর করে মা বলে ডাকে। সোহা অবশ্য বাবার ভালোবাসা পায়নি কখনো। টেবিলে পানি রাখতে গিয়ে সোহা বলল, বাবা চা দিব এখন? না মা, আলু ভাজি খাবো আগে। সোহা ক্ষুদ্র শ্বাস পেলে বলার চেষ্টা করলো, আপনি আলো খেয়েছেন শুনলে। বাকিটা বলার আগেই শাশুড়ি এগিয়ে এলো। বসতে বসতে গম্ভীর কণ্ঠে বলল, খেতে চাইছে খাক, ডায়াবেটিক্স পারুক একবার। শ্বশুর বইয়ের কথা শুনল না। মুখে রুটি পড়তে পড়তে সোহাকেও বসতে বলল। সোহা শাশুড়িকে রুটি দিয়ে নিচে গিয়ে চা এনে তারপর বসলো। শাশুড়ি মুখ গম্ভীর, তার ভাবসাব বোঝে না সোহা। তাইফা বাহিরে এসেই জোরে একটা ধমক লাগালো পৌষকে। আচমকা ধমকিও যেন পৌষের বুকটা এখনো লাগাচ্ছে। এরা ভাই বোনগুলো এমন কেন? পৌষ বোঝে না। ধমকে অবশ্য ভয় পেয়েছে। তাইফাকে দেখে এই মুহূর্তে তার ভালোই লাগছে। শাশুড়ি ছাড়া সংসার পৌষের ননাস তো আগেই। না জানি পৌষ তার কপাল পুরালো। জামাইকে ভুলিয়ে ভালিয়ে সিংহ থেকে বিড়াল বানালেও ননাস পৌষ মানবে কিভাবে? পৌষের জানা নেই। ওর মনে হচ্ছে তাইফা এসে ওর চুল টেনে ধরবে, পিঠে 4-5টা পড়তেও পারে। তাইফা এসে পৌষের হাত ধরে বের করলো রান্নাঘর থেকে। রাগী কণ্ঠে ধমকালো, কি করছিলে এখানে? এই তোর লজ্জা নেই? রাতভর কাতরেছিস জ্বরে, উঠে এসে আবার এখানে এসেছিস? পৌষ মাথা নিচু করে রাখলো। তাইফা বুঝলো হয়তো ধমকটা বেশি জোরে ছিল। আস্তে করে পৌষের হাত ধরে সোফায় বসিয়ে মাথায় হাত দিয়ে বলল, সোনা তুই অসুস্থ, এসব করতে কেন এসেছিস? বুয়া আছে তো। উনি আমার রান্না পছন্দ করে আপা। উনি তোর রান্নার থেকে বেশি পছন্দ করে করে রে পাগল। তোকে তোকে অসুস্থ দেখে ও নিজেই ভেঙে গিয়েছে। শক্ত মনের ভাইটা আমার একদম বিক্ষিপ্ত হয়ে আছে। ওর সাথে সাথে থাক, ভালো লাগবে দুজনেরই। তার মন ভালো করতে তো রান্না করছিলাম। মিনমিন করে কথাটা বলে পৌষ। সেই মুহূর্তেই ডাক এলো তৌসিফের। পৌষ ঝট করে উঠল, অনুমতি নেওয়ার ভঙ্গিতে বলল, আপা চাই, যা। তাইফা হেসে বলল,
দুই জামাই বউই পাগল। একটা কঠিন শিলাকে পৌষ কিভাবে এতটা নরম বানালো তার ঠিক ঠাহর করতে পারল না তাইফা। সে মন থেকে দোয়া করে তার এই ভাইটা সুখী হোক। পৌষ দেখল বিছানায় শুয়ে শুয়ে তৌসিফ ডাকাডাকি করছে। কপাল কুঁচকে পৌষ জিজ্ঞেস করলো, কেন ডাকলেন? তৌসিফ উল্টে ছিল। সে সোজা হয়ে শুয়ে বলল, কাছে আসো। একদমই না, উঠুন। তুমি বাহিরে কি করছো? ঠ্যাংটা ঠ্যাংটা করে নাচছিলাম। আপনিও আসুন, একসাথে নাচি। হাসতে হাসতে বলে বিছানায় বসে পৌষ। তৌসিফ ওর হাত ধরে কাছাকাছি আনে, ঘুম চড়ানো কণ্ঠে বলে, আমার ঘুম হারাম করে তুমি ভালো আনন্দে আছো। কই, দেখতে পাচ্ছি। কারা আপনি, তাই নাকি? হুম। তৌসিফ আরেকটু দূরত্ব খোঁজাতেই পৌষ মুখ সরালো। পিতপিত করে বলল, খচ্চর বেটা, নো ব্রাশ নো উম্মা। এস উম্মা, ইয়েস ব্রাশ, ফার্স্ট উম্মা। লাভ অবশ্য হলো না। পৌষ উঠে দাঁড়ালো, রুমের পর্দাগুলো মেলে দিয়ে বলল, শুনুন না, বলুন না হানি। আজ না, কি আজ? বাইরে যাব। কারণ হিমু ভাইয়ের ছেলে হলো তো, ভাবিও অসুস্থ, আমি দেখতে যাব। একা যাওয়া নিষেধ। একা কানে যাব আমি? জামাই নিয়ে যাব, আপনিও চলুন। সমস্যা আছে একটা। পৌষ তারা চোখে তাকিয়ে বলল, এখানে আবার সমস্যা কিসের? ও বাড়ি ঢুকলেই তুমি বেরোতে চাও না, খুব বিরক্তি লাগে। পৌষ বিড়াল পায়ে এগিয়ে এলো। পেশি বাহুগুলোতে মাথাটা এলিয়ে পৌষ বলল, প্লিজ যাব, সত্যি বলছি, বায়না করবো না। তৌসিফ ওর মাথায় হাত রাখে অসন্তুষ্ট গলায় বলে, এই চুলগুলো আমার ভীষণ পছন্দের, তুমি জানো? আমার অনুপস্থিতিতে তাদের যত্ন নিলে না, ভালো লাগে না। তৌসিফ উঠে গিয়ে তেলের বোতল নিল, বেরিয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর ফিরল গরম তেলের বাটি নিয়ে। পৌষকে অবাক করে দিয়ে ওর চুলে তেল লাগালো তৌসিফ। নিজ হাতে অতি যত্ন সহকারে কাজটা করে তৌসিফ। আগা থেকে আছড়ে দেয় আলতো করে। একটা চুলে উঠলও না যেন তার কলিজার। তাইফা দরজায় নক করতেই তৌসিফ বলে উঠল, আপা গুড মর্নিং, ভেতরে এসো না। তাইফা রুমে ঢুকলো। আগে রুমে ঢোকার অনুমতি থাকতো না, পিয়াসি পছন্দ করতো না একদমই। তাইফা দেখলো পোস্ট উল্টে আছে। তাইফা বসতে বসতে প্রশ্ন করলো, কি হয়েছে, মুখটা চোখা কেন? তেল ভালো লাগে না আপা। পোস্ট উত্তর দিল। তৌসিফ চপচপা করে তেল দিয়ে বলল, চুলগুলো আঠা আঠা হয়ে জট বাকি আছে। তাতে কি, সাধু বাবা হয়ে যেতাম আমি। মাথায় একটা চাটি পড়তেই পৌষ চুপ করলো। তাইফা মনে মনে হাসলো, তৌসিফ বই দুষ্টমিতে এতটা শান্ত থাকে, মানা যায় এসব। তৌসিফ উঠে বাথরুমে যেতে যেতে বলল, দুপুরে শ্যাম্পু করে দেব, একটু সুস্থ হও। স্যালনে যাওয়া দরকার আমার তোমার সাথে। পৌষ মুখ ভাঙালো। এসব স্যালন থালন তার সাথে যায় না। এসব মূলত পৌষ ততটা কোনোদিনই পছন্দ করেনি। তাই তো উজু একটা ব্যাপার ঘটল। তার কপালে জামাই জুটলো একদম টিপটাপ ধরনের। তাইফা উঠতে উঠতে বলল, বাইরে আসছি, আয় দুজন। বসুন না আপা, আড্ডা দিব তো, সারাদিন আছি। পৌষ মাথা নাড়ে। তৌসিফ সবেই ওদাম গায়ে বের হলো, অমনি দেখা গেল দরজায় হাজির নার্স। পৌষের নজর পড়তে দেরি, কিন্তু হামলে তৌসিফের উপরে পড়তে দেরি হলো না। নিচের ফিনফিনে শরীরটা দিয়ে সুটাম দেহের তৌসিফকে ঢাকতে ঢাকতে বলল, কি চাই? বেশ কেকিয়ে বলেছে পৌষ। নার্সটি লজ্জায় লাল হওয়ার ভান ধরেছে। পৌষের গা পিত্তি জ্বলে ওঠে, চোখ মুখ খিচে বলে ওঠে, বেহায়া নীলাজ ফুটা চোখের নার্স। কি চাই? যান এখান থেকে, বাড়ির বাইরে যাবেন একদম। আমার জামাইয়ের দিকে নজর দিবেন না, লজ্জা লাগে না? নার্সটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মাথা নামিয়ে নিতে পৌষ পুনরায় বলে উঠল, যান। যে পেছন থেকে মুখ চেপে ধরে গম্ভীর কণ্ঠে নার্সকে বলে, বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। নার্স যেতে পৌষের মুখ ছাড়েও না। পৌষ রাগে ফুসতে ফুসতে বলল, এটাকে বিদায় করুন, আমি সুস্থ। শালি কত বড় কলিজা, আমার জামাইকে নজর দেয়। আজ তো বৃহস্পতিবার, আসুন তো শুকনো মরিচ পুড়ে দেই। নজর লাগলো বলে তৌসিফে ঠোঁট চওড়া হলো। এক হাতে পৌষকে বুকে টেনে হাসতে হাসতে বলে উঠল, ওহো আমার তোতা পাখি, তুমি কত কথা বলো। তৌসিফের হাসির দাপটে চোখে পানি চলে এলো। পৌষ ওর বুকে মুখ কুচে মিনমিন করে বলল, ওকে তাড়িয়ে দিন, বদনজর দেখে আপনাকে, আমার সহ্য হয় না। আচ্ছা সত্যি তো? দিন সত্যি। বিকেলে নাগাদ বিছানায় গা এলিয়ে দিল সোহা, শাড়িটা বের করলো। একটু পরে তৈরি হবে ও। চোখ বুজে কল্পনা করেছে ও, ভাবছে মেহেদিকে আজ আবদার ধরে জানাবে মিনুর কথা। ছোট্ট মিনু তার হৃদয়ের অনেকটা জোরে, কতটুকুই বা খায় ও। এখানে থাকবে ওর আপার কাছে। পেলে পুষে বড় করলো সোহা। উঠে শাড়িটা হাতে নিতেই চিৎকার শোনা গেল। দৌড়ে এসে সোহা হা হয়ে গেল। বাথরুমে পা পিছলে শাশুড়ি পড়ে আছে। সোহা বাড়িতে একা এখন। টেনে তুলতে হাউমাউ করে কেঁদে উঠলেন উনি। সোহা কোনো মতে তাকে নিয়ে ছুটল পাশের ক্লিনিকে। খবর পেয়ে দৌড়ে মেহেদিও আর ওর বাবা এলো। ভালো চোট পেয়েছেন উনি, হাতে মেহেদির বোনাসের টাকা। মায়ের ঔষধ আর ভিজিটে সবটা খরচ হয়ে গেল। ও এর সবটা অবশ্য না, 1000 টাকা আছে এখনো। মধ্যবিত্তদের এমন হুটহাট খরচ এলে খেয়ে হারাতেই হয়। তারা মানিয়ে চলা জানে, ছোট্ট থেকে শিখেছে। সোহাব মাহিদির দিকে তাকিয়ে রইল। আস্থা করতে চাওয়ার কথা, তাদের প্রেম করার কথা। আচ্ছা, সোহা কি স্বার্থপর হচ্ছে, নাকি তার চাওয়াটা ভুল? বহু যুদ্ধের পর শেষক্ষণে জয়ী হলো পৌষ। তৌসিফ বলেছে ওরা যাবে হেমন্তর বাবু দেখতে।
পৌষ খুশি হলেও ততটা হতে পারল না, কারণ মন থেকে বলেনি তৌসিফ। তার চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সে পরাজিত হয়েছে। পৌষ যে বুঝে তা কিন্তু নয়। পৌষ বুঝে কিন্তু প্রকাশ করতে চায় না। তৌসিফের অনুপস্থিতিতে চাচারা ততটা এগিয়ে আসেনি। যদিও তাদের এগিয়ে আসার কোনো ফল হতো না। বড় চাচা ফোন দিয়েছিলেন, পৌষকে সেখানে যেতেও বলেছিলেন। ছোট চাচা 2 বার ফোন করেছিলেন। ভাই বোনগুলো ছোট ছোট, তারা আদৌ কতটা জানে পৌষ জানে না। এদিকে শ্রেয়ার অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ। হিমু ভাই যে এসেছিল তাই তো বেশি। এই তো একটু আগেও ফোন দিল হিমু ভাই। কিছুটা রাগ তারা। ইনি মিনি আর পিহা জানে না। তার বায়না ধরে এখানে আসার, কিন্তু বড়রা আসতে দেয় না। এটার কারণও আছে। এবারের মানুষজনের মুখ ছোটা। কখন কে কে কি বলে ফেললো বলা মুশকিল। তৌসিফকে তারা ভয় পেলেও একা পেলে তাদের কথার ঝুলি খুলে বসে জানো। জ্যৈষ্ঠ আর চৈত্র প্রায় ফোন করে যেতে যেতে বলে, কিন্তু পৌষ তো পারে না। পৌষ ছোট থেকে চাচা চাচিদের এই রূপ ব্যবহারই দেখে এসেছে। এখানে কাউকে সে দোষ দেয় না। তার কপালে নেই সেই আদর। মা নেই, বাবা নেই, তাকে কতটা বছর পেলেছে, এটাই বা কম কিসের। পৌষের অবশ্য এখন আর আফসোস নেই। তৌসিফ তাকে সবটা দিয়েছে। এত আদর পৌষ ইহকালে পাবে তা কোনোদিনই ভাবেনি। তৌসিফ চাচাদের গা ছেড়ে ভাব দেখেই ওই বাড়িমুখে হতে চায় না, কিন্তু পৌষ তো তাকে মানতে পারে না। তার আর মন কিছুতেই মানে না। বেহায়া মনটা শুধু ছুটতে চায় ওই বাড়ি, তার আপন নীড়ে। দরজার বাহিরে দাঁড়িয়ে তাইফা হাতে গরম গরম কিছু তৈরি করে এনেছে। পৌষা হাসি মুখে বলল, আপা ভিতরে আসুন না। বারান্দায় কি তোর ঠান্ডা কত? তুসু দেখলে ধমক খাবি। পৌষ চাপা হাসলো। তুসু নামটা তার দারুণ লেগেছে। ভেবেছে মাঝের মধ্যে তুসু ভাই বলে ডাকবে। মামাতো ভাই ডাকলে তার সে কি রাগ। তুসু ভাই ডাক শুনলে এইবার পৌষকে কাঁচায় না চিবলেই হলো। তাইফা এগিয়ে এলো। পৌষ তাইফাকে বসার জায়গা দিল, বলল, কি এনেছেন আপা? তোর জামাই ফোন দিল, কঠিনভাবে বলল তার বউকে গরম কিছু খাওয়াতে। পৌষের চোখ দুটো আকারে বড় হলো। লোকটা তো কেন পাগল? তার পাগলামির শেষটা কোথায়? মিনু হাতে করে কাপড় এনে পৌষের বিছানায় রেখে জিজ্ঞেস করলো, ছোট ভাবি এগুলো কি আলমারিতে রাখবো? তাইফা বলল, হ্যাঁ বলার আগেই পৌষ না করে দিল। তার পছন্দ না কেউ তৌসিফের কাপড় ধরুক। আলমারিতে প্রয়োজনীয় কত কাপড় আছে। তৌসিফ একদমই চায় না সেটা কেউ ধরুক। মিনু চলে যেতেই পৌষ তাইফার আনা সুপের বাটিটা নিজের কাছে নিল। তাইফা নজর দিল পৌষের দিকে। অসুস্থ চেহারাটা ভাঙা ভাঙা, এই জন্য সে কি রাগ তৌসিফের। তাইফা দোয়া করে তার ভাই ভালো থাকুক, সুখী হোক। গলা হালকা করে তাইফা বলল, শরীর এখন কেমন পৌষ? আলহামদুলিল্লাহ আপা, ভালো তো। আজ বেরোচ্ছিস? হ্যাঁ, বাড়ি যাব। থাকবি? উনি তো যেতেই দেয় না, সেখানে থাকবো কিভাবে? পৌষের মনটা খারাপ হয়। তাইফা ওর হাত ধরে বলে, তুই জানিস ও তোকে কতটা চাই? জানি তো আপা, আমিও তাকে খুব চাই। তাইফা ভালো লাগে। মেয়েটা অনুভূতি চাপিয়ে রাখে না, সব বলে দেয়। মনের মধ্যে কোনো প্যাচগোছ নেই। তাইফা বলল, শুরুর দিকে তোকে ভেবেছিলাম বাচ্চার কথা বলেছিলাম। জানি তখন তুই রেখেছিস আমার উপরে, ভেবেছিস কোনো একটা পার্সোনাল কথা আমি বললাম। দেখ পৌষ, আমি তো আজকাল চলে যাব। তুই তো আজীবন থাকবি সোনা। তৌসিফটার বয়স হচ্ছে বাবা হওয়ার। তার কি শখ হয় না বল? ও তোর কাছে সরাসরি চাইছে নাকি চাইবে না তা আমি জানি না, কিন্তু আমি চাই তুই ওকে বোঝার চেষ্টা কর। তোকে পাগলের মতো ভালোবাসে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে মিটিয়ে ফেল। বাচ্চা কাচ্চা নিয়ে ফেল এখনই। এখন যদি তোকেও বুকে করে রাখে, তাহলে তখন রাখবে মাথায় করে। তোর পড়াশোনায় ক্ষতি হতে দিবে না। তুই কি বুঝতে পারছিস? এখন কত কত সমস্যা মানুষের, এখনই উচিত সময়। পৌষ মাথা নিচু করে সবটা শুনল। বাচ্চা তো তৌসিফ চেয়েছে অনেক আগেই। সে জাহির করেছে সে ভালোবেসে বাচ্চা কাচ্চা, কিন্তু কি করবে যদি বাবু না হয়? পৌষ কোথা থেকে আনবে বাবু? চোখ দুটো ছলছল করে ওঠে ওর, বুকটা কামড়ে ওঠে। তাহলে কি পৌষেরই কোনো সমস্যা আছে? কলিজাটা যেন মুচড়ে দেয়। মাথা তুলে তাকাতেই তাইফা চমকালো। বলে উঠল, এই কি হয়েছে? কেন কাঁদছিস? কষ্ট পেলি শোনা? আমি তো আপা, হ্যাঁ বল। আমার মনে হয় সমস্যা আছে। মানে কিসের সমস্যা? বাবুর সমস্যা। এতদিন হয়ে গেল এখনো কেন কিছু হলো না? বলতে বলতে অঝরে ঝরঝর করে কাঁদতে লাগলো পৌষ। তাইফা মাথায় হাত দিলেন, বোঝানো ভঙ্গিতে বললেন, আরে পাগল, আগে তো চেক করতে হবে। উনি একবার করেছিল আপা, কিছুই হয়নি। আমার মন বলছে আমার সমস্যা আছে। উনি যদি আমাকে ছেড়ে দেন? থাপ্পড় খাবি পাগল কোথাকার। আচ্ছা থাম তো আগে, আমি দেখি একটা গাইনোকোলজিস্টের সাথে কথা বলি। তোকে নিয়ে দেখিয়ে আনবো। ওনাকে বলবো না? না দরকার নেই, আমি তো দেখি। পৌষের মন অশান্ত। কি হলো এটা? তার মাথায় কেন আগে এলো না? মুখটা ভয়ে টিপটিপ করছে। তোর মনটা ভার দেখাচ্ছে। কই নাটক? বলতে বলতে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলল সোহা। মেহেদি সেদিকে তাকিয়ে বলল, মন খারাপ? না। মিথ্যে বলো না সোহা, সত্যি বলছি। তাহলে চোখের দিকে তাকিয়ে বলো, দেখুন। দেখাও। আমি বলেছি রাগ করে নেই আমি। মেহেদি ওকে টেনে কাছে আনলো। গালে 2 গালে হাত দিয়ে ধরে বলল,
অনাকাঙ্ক্ষিত ছিল ঘটনাটা। আম্মা ততটা ব্যথা পেল। সোহা চুপ রইল। মেহেদি ওর হাতটা নিজের বুকে জড়িয়ে বলল, আমরা আরেকদিন যাব। তার প্রয়োজন নেই, টাকা জমানো উচিত। তুমি এখনও রেগে? সোহা ঝট করে উঠে গেল, কিছুটা তেজি গলায় বলল, কেন মনে হচ্ছে রেগে আছি আমি? কখন বলেছি রেগে আছি আমি? কেন বারবার একই কথা বলছেন বলুন? দোষী করেছেন আমাকে? দোষী করছি মানে কি বলছো? ঠিক বলছি, আপনার মা ভাবছে আমি ইচ্ছে করে ফেলেছি তাকে। ওই বাথরুমে একবারও যাইনি আমি। উনি তবুও বারবার বলেছে আমি নাকি করেছি কাজটা। বাংলা ছবির কাহিনী শুরু করেছেন সবাই। মেহেদি চমকে তাকালো, অবাক স্বরে বলল, মা বলেছে? একবার না বারবার বলেছেন। যে বাড়িতে আসছে তাকে বলছেন। বিয়ের কয়দিন হলো আপনার মা আমাকে পছন্দই করতে পারছে না, কি সমস্যা তার? সুহা আসতে সুহার আগে পুষতে লাগলো। মেহেদি উঠে দাঁড়িয়ে ওর হাত ধরে নিলেই ঝাটকা মারে সুহা। মেহেদি রাগী কণ্ঠে বলে, কথা বলছি, দূরে থাকুন। আশ্চর্য। হ্যাঁ আশ্চর্যই আমি, ছুবেন না। ও তাই নাকি? আমার ছোঁয়া থেকে এত তাড়াতাড়ি মন উঠে গেল? সোহা আচমকা থমকে গেল, শুধু জিজ্ঞেস করলো, কি বললেন? কেন ভুল বললাম? কার সাথে খারাপই দেখেছেন আমার? পুরো এলাকায় গুঞ্জন হতো তোমার। জেনে শুনে বিয়ে করেছেন। ও, 1 মিনিট, এই জন্যই আপনার মা আমাকে পছন্দ করে না। আগে বললেই হতো, কষ্ট করে কেন বিয়ে করলেন, দয়া কেন দেখালেন? মেহেদি সোহার চোয়ালটা চেপে ধরে চিবিয়ে বলে, মন চাইছে তাই। ছাড়ুন আমাকে। মেহেদি মেহেদি মায়ের ডাক কানে আসতেই মেহেদি থমকে গেল। কি করছিল মাত্রই? কি বা বলে ফেললো? এসব তো মনের কথা না। তাহলে তার মুখে এলো কেন? ওপাশ থেকে আবার শোনা যাচ্ছে বাবার গলা। চিল্লাপাল্লা কিসের মেহেদি? মেহেদি সুহার চোয়াল ছেড়ে দিতেই সুহা দূরে সরল। শ্বাস টানলো অবিরত। মেহেদির বুকটা চলে উঠল। ও তাড়াতাড়ি করে চলে গেল ওখান থেকে। সোহা ধপ করে বসে পড়ল। তার সুখ নেই, থাকবেও না। অন্যের খারাপ চাওয়া এবং খারাপ করা মানুষদের সাথে ভালো হয় না। পৌষকে নানানভাবে জ্বালিয়েছে সুহা। তার সংসার জীবনে নানান ঝামেলা করার চেষ্টা করেছে। তার কুফল এখনো সুহার কপালে এলো বলে মেহেদি আজ বলেই ফেলেছে। এলাকার সবাই গুঞ্জন তোলে, কিন্তু এ ঘটনার সত্যটা কারো জানা নেই। কেউ জানে না তৌসিফ তাকে দয়াবাদে কিছুই করেনি, না কখনো করবে। তুমি কিছু লুকোচুরি করছো হানি? গায়ে টি শার্ট চড়াতে গিয়ে কথাটা জিজ্ঞেস করলো তৌসিফ। হঠাৎ প্রশ্নে থতমত খেয়ে গেল পৌষ। পেছন থেকে তৌসিফের টি শার্টটা টেনে নামিয়ে দিয়ে নিজেকে সামলে পাল্টা প্রশ্ন করে, আমাকে চোর মনে হয় আপনার? হওয়ার কি আছে, চুন্নি তো তুমি। দুকদমে পেছনে সরে পৌষ অবাক স্বরে বলে, আপনার সংসার থেকে কয় পয়সা হাতিয়ে বাপের বাড়ি পাঠাইলাম আমি, যে এই কথা বলছেন? কখন দেখেছেন কিছু ধরতে? ভালোই হলো কথাটা বলে দিলেন। আজ থেকে সাবধান থাকবো। ব্যঙ্গাত্মক স্বরে কথাগুলো বললেও তৌসিফ ভ্রু কুচকাল। ভালো লাগেনি তার কথাগুলো। ফাইজলামি করে বললেও ভালো লাগেনি। এটা কেমন কথা? পৌষের পেছনে হাত দিয়ে মাথায় করা ঝুঁটিটা ধরে তৌসিফ আলতো করে চাপ দিয়ে নিজের কাছে এনে মুখটা নামিয়ে বলে, চোরকে চোর বলেছি, তাতে এত রাগ কিসের? পৌষ ঢোক কিনল। তৌসিফের মেজাজ বিগড়েছে এটা বুঝতে তার সময় লাগেনি। পৌষ ঠোঁটটা চওড়া করে হাসতে চাইল, কিন্তু তার আগেই তৌসিফ বলে উঠল, আমার ভালোবাসা চুরি করেছো তুমি। পৌষ আর চোখে তাকাতেই তৌসিফ বলল, এভাবে চোখের ইশারা দিয়ে আর কত মারবে আমাকে? পৌষ মাথাটা নিচু করে হালকা স্বরে বলল, আমি কি আপনার মেজাজ খারাপ করে দিলাম? তোমার কি মনে হয়? হ্যাঁ মনে হয়। কথা বলার সময় বুঝে বলা উচিত। এই যে কথা দিয়ে আঘাত দিলে কতটা ব্যথা পেলাম। কোনোদিন কোনো কিছুতে হাত দিও না, বা জিজ্ঞেস করিনি। বলো, বলিনি? এর মানে আমার সবটাই তোমার পৌষটা। কিন্তু তুমি সেভাবে না বললেও, ইট ডাজেন্ট সাউন্ড গুড হানি। আচ্ছা মাপ চাইছি, খুবই দুঃখিত। এত সোজা? ঠোঁট উল্টে পৌষ জিজ্ঞেস করলো, কি করতে হবে? দাঁড়াও, সোজা হয়ে দেখাচ্ছি আমি। মাথা নিচু করে রুম ত্যাগ করলো পৌষ। ভালোই লজ্জা পেল সে। তৌসিফ পেছন থেকে হাতে একটা শাল দিয়ে এলো। বাইরে এখন ভালোই ঠান্ডা, কুয়াশা আচ্ছন্ন চারিপাশ। তাইফাকে বিদায় জানিয়ে ওরা বেরিয়ে এলো, উদ্দেশ্য তৌসিফের শ্বশুর বাড়ি। বইয়ের আবদার ফেলতে না পেরে এই যাত্রা না হয়, এ বাড়িতে নিজের পায়ের ধুলো দিতে কোনোভাবেই রাজি না তৌসিফ। পৌষের চাচারা যে স্বার্থপর তা ঢের জানা আছে তার। এই জন্যই তৌসিফ পৌষের দূরত্ব বাড়িয়েছে ও বাড়ি থেকে। যদিও এতে পৌষের মন খারাপই তার নজরে পড়েছে, কিন্তু করার কিছুই নেই। ভাই বোনদের সাথে পৌষ ঘন্টার পর ঘন্টা কথা বললেও তৌসিফ না করে না, কিন্তু ওই যে সরাসরি দেখা সেটাও করতে দেয় না। টাকা তো পরের কথা। গাড়িতে উঠেই পৌষ জিজ্ঞেস করলো, আমি সোজা ওখানে যাচ্ছি তাই না? হ্যাঁ। পৌষ নজর ঘুরিয়ে ওইদিক ওদিকে দেখলো, সামনে ড্রাইভার। আগে পরে কোনো প্যাকেটে তো দূরে পানির বোতল বাদে কিছুই নেই। অল্প লজ্জা পেল পৌষ। ইনিমিনির জন্য অন্তত চিপস নেওয়া যেত। বাবুর হাতে বা কি দেবে পৌষ? তৌসিফ তো কিছুই বলল না। হঠাৎ নিজের গলায় হাত যেতেই মনটা উৎফুল্ল হলো। পাতলা একটা সোনার চেইন, এটা পৌষের নিজের। গলা থেকে খুশি হাসি মুখে এটাই দিবে পৌষ। চেইনটা তার খুবই প্রিয়, মায়ের কিনা। পৌষ ভাবলো হাসি মুখে দিতে দিতে বানিয়ে ছানিয়ে কিছু বলে দেবে। কেউ বুঝবে না। কাজটা অবশ্য তৌসিফের অগোচরে করা দরকার। যদি বুঝে আবার মাইন্ড করে,
পৌষ অবশ্য আশা রাখে না, তাই হতাশ হওয়ার সম্ভাবনা নেই। তবে অতি সূক্ষ্ম একটা আশা তো ছিল যে তৌসিফ নতুন বাবুকে ফুপা হিসেবে কিছু দেবে। আলতো হাতে নিজের কাছে টানলো তৌসিফ। পৌষ মাথাটা কাঁধে রাখতেই তৌসিফ জিজ্ঞেস করলো, তখন বললে না কি লুকোচ্ছিলে? পৌষ যেন মহা বেকায়দায় পড়ল। এই লোক এত চতুর, তাই ফাঁকে বলে পৌষকাল ডেট নিয়েছে, ডক্টর দেখাবে, তার মনটা কু ডাকছে। মনে হচ্ছে নিশ্চিত কোনো সমস্যা আছে তার। তৌসিফের শক্ত হাতের মাঝে নিজের ছোট্ট হাতটা রাখে পৌষ। ছোট্ট করে বলে, একটা তুলতুলে হাত দরকার মাঝখানে। হুম, আপনার বাবু অনেক পছন্দ, অনেক। আমাদের বাবু আসলে আমার আদর কম পড়বে তাই না তো? প্রশ্নই ওঠে না। উল্টো বাবু তোমাকে আদর করবে, ভালোবাসবে। পৌষ ক্ষুদ্র শ্বাস ফেলল। তার ভেতরটা চুপসে যায় বারংবার। গেটের সামনে গাড়ি থামতে না থামতেই হুড়মুড় করে বাচ্চাগুলো ছুটে এলো। আপা ঢাকের বন্যা বইয়ে দিল। তারা একসাথে জড়িয়ে ধরলো আদরের বোনকে। নিখাত এক ভালোবাসা এদের। পৌষ কেন জানি কেঁদেই ফেললো। ওর বুকটা হু করে উঠল। হাজার স্বামী ভালোবাসুক, কিন্তু এদের ভালোবাসা তো ভিন্ন। ছোট থেকে এখানে বড় হলো পৌষ, অথচ এখন দিনের পর দিন এদের দেখা মেলে না। চাইলেও তৌসিফ করতে দেয় না। ইনি মিনিকে একসাথে কোলে তুলে তৌসিফ। ভেতরে ঢুকতে ঢুকতে চাচিরা সহ হেমন্ত বেরিয়ে এলো। বাড়িতে ভালোই আয়োজন হচ্ছে। পৌষ অবাকই হলো। মুখে এখনো কিছু বলতে পারল না ও। কেন জানে মুখ দিয়ে কথা বেরোয় না। পিহা ওকে জড়িয়ে ধরেই আছে, কান্নারত গলায় বলল, আপা। হুম। তোমার কাছে কত যেতে চাইলাম, কেউ নিল না আপা। জ্যৈষ্ঠ ভাই 2 দিন ধরে খায়নি। চৈত্র ভাইকে কালাকালি করেছে চাচা। পৌষ চাপা স্বরে বলল, কেন? তোমার কাছে যেতে চাইছিল বলে। পৌষের গলা ধরে আসে। জ্যৈষ্ঠ গম্ভীর, অথচ বোনের হাতটা ধরে আছে। চাচিরা হাসি মুখে ভেতরে নিতে পৌষ বসল না, বরং হেমন্তকে জিজ্ঞেস করলো, ভাবি তোমার রুমে? হ্যাঁ। পৌষ তৌসিফের দিকে তাকিয়ে বলল, আপনি একটু বসুন, আমি দেখে। আমিও দেখব। পৌষ ঢোক গেল। তৌসিফ গেলে গলার চেইনটা কিভাবে দিবে ও? না দিলেও তো খারাপ দেখায়। ঠোঁট কামড়ে এগিয়ে গেল পৌষ। শ্রেয়া ওকে দেখা মাত্রই হাত বাড়ালো। বারান্ত হাতটা ধরে পৌষ। ছলছল চোখে দুজনেই কথা বলে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে কথা আসে না। হেমন্ত বুঝে। পৌষকে বসতে দিয়ে বলে, আমার ছেলে দেখবি না? পৌষ মাথা নাড়ে। পাশ থেকে ঘুমন্ত ছোট্ট একটা জানকে কোলে তুলে হেমন্ত। পৌষের শরীরটা শিউরে ওঠে। অতি নরম ছোট্ট একটা দেহ। পৌষ হাত বাড়াতেই হেমন্ত দিয়ে দিল। পৌষ মাশাল্লাহ বলেই বলল, এত তোমার মতো হয়েছে হেমু ভাই? হেমন্ত মাথা নাড়ে। শ্রেয়া বলল, নাকটা তোর মতো। তৌসিফ হেসে উঠে এলো, আগ্রহ নিয়ে বলল, আমার কাছে দাও। সবাইকে অবাক করে দিয়ে তৌসিফ কোলে তুলে চুমু দিল কপালে। নরম সুরে নানান কথা বলল ছোট্ট ঘুমন্ত এক বাচ্চার সাথে। পৌষের বুক কামড়ে ওঠে। যদি ওর বাচ্চা না হয় তাহলে তৌসিফ কি করবে? ওকে ছেড়ে দেবে? দেবেই তো, বাকি যার টাকা আছে তার কি বইয়ের অভাব হয়? পৌষের মাথা ভনভন করছে। ও শ্রেয়ার পাশে বসে পড়ল, মনে মনে বলল, উনি তোকে ভালোবাসে, বাবুর জন্য ছাড়বে না। সবাইকে অবাক করে দিয়ে পকেট থেকে একটা লাল বক্স বের করে তৌসিফ, যার ভেতরে ছোট্ট একটা চেইন জাতীয় কিছু। তৌসিফ দিতে দিতে বলল, ছেলেদের তো স্বর্ণ নিষিদ্ধ, তাই প্ল্যাটিনাম দিলাম। নিয়ম তো মুখ দেখে স্বর্ণ দেওয়া, তবে সেটা তোলা রইল, ছেলের বউকে দিয়ে পুষিয়ে দেব। বাচ্চাকে পুনরায় বুকে জড়িয়ে ধরল তৌসিফ। তাকে এই প্রথম এত কথা বলতে দেখে হেমন্ত আর শ্রেয়া। হাজারো বায়না, মুখ গোমরা বা আবদার কোনোটাই কাজে লাগে না। চাচারা সহ অনুরোধ করতেই থাকবে, কিন্তু তৌসিফ অনর। তার বউ অসুস্থ, কিছুতেই রেখে যাবে না। আর না এখানে সে নিচে থাকবে। পৌষ ভাই বোনকে জড়িয়ে আদর করে বেরিয়ে গেল। তৌসিফের দিকে তাকালো না অব্দি। পেছনে তৌসিফ বিদায় জানিয়ে নিজেও উঠল। গাড়িতে বসা মাত্রই পৌষ একটু দূরে সরে দাঁড়ালো। তৌসিফ জানে রাগে ফুঁসে উঠেছে তার বউ। এখন একে ঘাটতে গেলেই উল্টো তৌসিফকে ঘেঁটে দেবে। না জানি ড্রাইভারের সামনে কি বলে ফেলে। ভরসা নেই তার বউকে। তবুও তার ভালো লাগলো না দূরত্ব। নিজ কাছে যেতেই পৌষ আর নড়ে না। তৌসিফ আলগোছে পৌষের মাথাটা নিজের বুকে নিল। আলতো হাতে বোলালো গালে, কপালে চুমু দিয়ে বলল, আবার এসো। তার আর প্রয়োজন হবে না। ঠান্ডা স্বর, বড়ই ঠান্ডা যেন বরফ। তৌসিফ ভাবুক হলো, বউটা কি তাহলে বেশি রেগে আছেন? তার রাগ প্রকাশের মাধ্যম তো চিল্লাপাল্লা করা, এভাবে ঠান্ডা হওয়া না। শালটা দিয়ে ভালোভাবে পৌষকে জড়িয়ে নিল নিজের সাথে। পৌষ চুপ একদম, কথা বলল না। তৌসিফ বেশি হাঁসফাঁস করছে। একবার গালে হাত বুলেছে তো একবার মাথায়। তোতা পাখির তো চুপ থাকতে নেই, তারা বলি ছড়াবে, সারাক্ষণ কথা বলবে। সুহা শাশুড়ির খাবারটা রুমে এনে দিতেই তিনি বললেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই। সেখানে শোনা যাবে একজনের গলা, দুইজন চিল্লাপাল্লা করলে আশেপাশের মানুষ কি বলবে? সোহা চমকালো। শাশুড়ি তাকে পছন্দ করে না, এটা তো স্পষ্টই। সোহা খাবার রেখে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আর? না, যাও এখন, তোমার শ্বশুরকে খাবার দাও। আচ্ছা। সোহা বেরিয়ে গেল। টেবিলে খাবার দিতেই মেহেদিও চলে এলো। খেতে বসা মাত্রই শ্বশুর ওকেও খেতে বলে। সোহা খায় না, জানায় পরে খাবে।
অল্প খেয়ে মেহেদি উঠে গেল। মায়ের কাছে গিয়ে খোঁজখবর নিয়ে বেরিয়ে গেল মেহেদি। সোহা এসে আবার সবটা গুছিয়ে দিল, জানালো, আজ আপনার সাথে ঘুমাই আম্মা, রাতে যদি সমস্যা হয়। দরকার নেই, ঘরে যাও। সোহা তবুও শাশুড়ি পায়ের কাছে বসলো। মন চাইলো জিজ্ঞেস করতে তার কেন অপছন্দ সোহাকে, কিন্তু প্রশ্ন করার প্রয়োজন পড়ল না। সোহার ভেতরটা চিৎকার করে বলল, তুই নিজে ভালো যে কেউ তোর ভালো করবে? শাশুড়ি ধমকে রুমে এলো সোহা। তার মনে হলো দাপট ধরে রাখা উচিত ছিল। ওই যে প্রথম রাতেই স্বামীর কাছে সবটা বিসর্জন দিল, তাই তো আজ মাসটা করাতেই তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তাকে। সোহা ভাগ্যের উপরে রাগ দেখালো। মিনু ফোন দিয়ে মন খারাপ করে, তাকে এখানে আনতে হবে। সোহার বাচ্চার মতো মিনু। মেহেদি খাটের উপরে বসা ছিল। সোহাকে আসতে দেখে উঠে দাঁড়ালো। সোহা ক্ষুদ্র শ্বাস ফেলে খাটের এক প্রান্তে শুয়ে পড়ল। মেহেদি কথা বলবে ভেবেছিল, কিন্তু হলো না। সে নিজেও সোহার পাশে শুয়ে পড়ল। রাত পারে সেই সাথে পাল্লা দিয়ে ঠান্ডা। মেহেদি সোহার পিঠে হাত রাখতেই সোহা বলে ওঠে, শরীর ভালো না। মেহেদি চমকায়, ওর বুকটা ধকধক করছে। ও তো তেমন কিছু ইঙ্গিত দেয়নি। সোহা তাকে ভুল ভাবছে। সে তখনকার কথাগুলো মন থেকে বলেনি, কিভাবে যেন বেরিয়ে গেল মুখ থেকে। মেহেদি হাতটা ধরে নিজের কাছে টানতেই সোহা এলো। স্থান পেল বুকে, অতপর ফুপিয়ে করে কান্না, এক ঝাঁক অভিযোগ। বিছানার উপরে বসা পোষ। তৌসিফ ওকে নামিয়ে দিয়ে বাহিরে গিয়েছিল। ফিরল মাত্র, পোষ খাবার আনলো না। নিজের কাছে নিজে করুক, পরক্ষণে আর টিকতে পারল না। উঠে গিয়ে খাবার পোয়াতে দিয়ে গরম করিয়ে টেবিলে রাখলো। তাইফা ঘুমিয়ে পড়তেই পৌষের কথা হলো না, মনটা বড় খারাপ হয়ে আছে কিনা। তৌসিফ বুঝলো বউ এর মন খারাপ, কিন্তু সে মানতে নারাজ। টেবিলে বসেই বলল, তুমি এসেছো না কেন, বসছো না কেন? খাবো না, না করার সুযোগ নেই। আপনার ইচ্ছে মতো খেতে হবে? অবশ্যই, চুপচাপ বসো এখানে। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে পৌষ বলে। তৌসিফ নিচে মুখের সামনে ভাত ধরতে পৌষ বলল, আমি হাত দিয়ে খাবো। না, শুনতে চাইছি না। পৌষ মুখে দিল, যদিও বেশি খেলো না। ঘুমাতে গিয়েও তার রং দেখা গেল আজ। সে নাকি এই রুমে ঘুমাবে না। তৌসিফের ধৈর্যের পরীক্ষা বেশিক্ষণ দিল না। দরজা আটকেই দিল এক ধমক। চোখ বড় বড় করে তাকিয়ে দুই পায়ে পিছু হাঁটল পৌষ। ভয় যে পেয়েছে তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তৌসিফ এগিয়ে এসে ওর হাতটা ধরতেই অভিমানে তুই চুম্বর পৌষ হু হু করে কেঁদে উঠল। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে নিজের কাছে নিয়ে বিছানায় বসলো, মাথায় হাত বোলালো, মুখে ঠাঁই দিয়ে কপালে চুমু দিয়ে বলল, ওই বাড়িতে থাকতে দিলাম না বলে এত অভিমান? আমার ভালো লাগে না। তারা স্বার্থপর, স্বাভাবিক। এমন আত্মীয় দিয়ে কি হবে পৌষ? তোমাকে আমি ভালোবাসি না, বলো বাসি না? আমার ভালোবাসা এতই কম পড়লো যে একদিন থাকতে না দেওয়াতে তুমি এতটা কাঁদছো? পৌষের কান্না থেমে গেল হঠাৎ। তৌসিফ ওর ভেজা গাল মুছে দিল, পুনরায় বলল, শুধু আমার প্রেমে মাতোয়ারা থাকো পৌষরাত, আমার হয়ে থাকো, আমি সারা জীবন তোমায় আমার করে রেখে দেব। পৌষ শুধু বলল, আমি ছোটবেলা থেকে ওখানে থেকেছি, তারাই পেলে পুষে আমাকে বড় করেছে। অস্বীকার করছি না, তুমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি কিছুদিন থাকতে চাই ওখানে। আপনি কেন এমন করছেন? আমার কথা অমান্য করে যেতে চাইলে যাও। পৌষ চুপ করে গেল। তৌসিফ জানে কিভাবে তা কাকে থামাতে হয়। পৌষের আরও কাছাকাছি আসতে পৌষ বলে উঠল, আপনার ভাইদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। মুখ তুলে তৌসিফ প্রশ্ন করে, কারণ? তারাও স্বার্থপর। কি বলল? আমি বললাম, তাদের কাছে সাহায্য চেয়েও পাইনি। তৌসিফ পৌষকে নিয়ে শুয়ে পড়ল, কপালে চুমু দিল, গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভাই সবচাইতে বেশি সাহায্য করেছে। তারা জানতো আমি কোথায় আছি, তাই তোমাকে কিচ্ছু বলেনি। বাহ, সবাই জানতো আমি বাদে? তুমি কথা এত প্যাঁচাচ্ছ হানি। আর বলবো না। রেগে আছে আমার তোতা পাখি? না। তৌসিফ ওইদিকে আর ঘাটল না। পৌষের মন অন্যদিকে উদাসীনভাবে তা ভালোই টের পেল। আর এই জায়গায় চিন্তাও এখানে দেখাচ্ছে। তৌসিফ লোভী হলো। পৌষের পাশ ঘেঁষল, চুলের ভাঁজে আঙুল চালিয়ে কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, প্রেম সুধা পানের অনুমতি পাবো কি? উত্তর অবশ্য আসে না। নীরবতার মাঝে তখন বাতাসের দাপটে পর্দা উড়ছে। হুড়মুড় করে ঠান্ডা বাতাসে ভেতরে আসে। নভেম্বর রাতের সহনীয় ঠান্ডা, কিন্তু প্রেমে মত্ত দুজন ঠান্ডা বোঝে না। গভীর আলিঙ্গনে তারা উষ্ণতা ছড়ায়। দীর্ঘ বিরতির পর আগমনটা অসহনীয় হয়ে ওঠে। তারা ভালোবাসায় ডুব দেয়। তৌসিফ আজও তৃপ্ত গলায় বলে, আমার বাবু চাই পৌষটা। সত্যিই চাই, খুব করে চাই। আদৌ পৌষ আবারও উত্তর দিল, তৌসিফ ওকে বুকে জড়াই। তার ভেতরে চাপা একটা উত্তেজনা কাজ করে। পৌষেরও ভাব নিয়ে চেয়ারটার এক কোনায় বসলেও পৌষ ডক্টর রিপোর্ট দেখছেন। তাইফা সেদিকে তাকিয়ে আছে অনুশোচনা রূপ কিছু কথা শুনতে। সকাল 10টা নাগাদ মিথ্যা বলে এখানে এসেছে পৌষ। তৌসিফ আজ 9টায় বের হয়েছে। পৌষ তখন জানিয়েছে ভার্সিটি যাবে। ড্রাইভারকে বলে রেখে গিয়েছে তৌসিফ। ও যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত পৌষকে জিজ্ঞেস করেছিল কোনো সমস্যা কিনা। পৌষ মাথা নেড়ে না বলেছে। তৌসিফ কিভাবে জানি বুঝে যায় সবটা। পৌষ স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল। সেই 10টায় এসে তখন বাজে দুপুর 1টা। টেস্ট করে ঘন্টার মধ্যেই এ রিপোর্ট করিয়েছে তাইফা।
তৌসিফ বউ ছাড়া একা ছাড়ে না। এর মধ্যে ৩ বার ফোন এসেছে। পৌষকে খেতে বলেছে তৌসিফ। দিন ২ ধরে তৌসিফ কিছু একটা করেছে বলে ফলে সে ব্যস্ত। না হলে পৌষের মিথ্যা ধরতে তার ততটাও কষ্ট হতো না। তাইফা পৌষকে দেখেই হাত ধরল। শান্ত স্বরে বলল, চিন্তা করিস না। ফুলে ফুলে চোখ দুটিতে তাকালো পৌষ। টেস্ট করার সময় থেকেই কাছে ও। বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে রিপোর্ট খারাপ আসবে। যদি ও মা হতে না পারে তখন কি হবে? যদি তৌসিফ ছেড়ে দেয়? পৌষ তো এত ভালোবাসা ছাড়াতে চায় না। তার মনটা দিন দিন লোভী হচ্ছে। ভালোবাসার লোভ তাকে আঁকড়ে ধরেছে। ডাক্তার তাকালো পৌষের দিকে। পৌষের বুকটা তখন চিলিক দিয়ে ওঠে। ডক্টর শুধু বলল, মিসেস তালুকদার, আই থিঙ্ক আপনার ছোট্ট একটা সমস্যা হয়েছে। মুখে হাত চেপে এবার কেঁদে উঠল পৌষ। ততক্ষণে চেপে রাখা কান্নাটা এবার বেরিয়ে এলো। তাইফা পৌষকে উঠে জড়িয়ে ধরে টের পেল সমান তালে কাঁপছে পৌষ। ওকে শক্ত করে ধরে ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা, কি হয়েছে? ডক্টর রায়া যেন বিপাকে পড়ল। ঝটপট গলায় বলল, মিসেস তালুকদার, প্লিজ শান্ত হন, আমার কথাটা শুনুন। ভয় পাওয়ার কিছু নেই, শুনতে পাচ্ছেন আপনি? পৌষ তাইফাকে জড়িয়ে ধরে বলল, আপা আমার ভালো লাগছে না। আচ্ছা বাড়ি যাব, রিপোর্টটা শুনে যাই, একটু বসো না। পৌষের চোখ মুছিয়ে বলল তাইফা। ডক্টর রায়া পৌষের দিকে তাকিয়ে বলল, এত ভীতু তুমি? আমি কিন্তু সাহসী ভেবেছিলাম। তৌসিফ তালুকদারের বউ এত নরম হলে হয়? পৌষ মনে মনে বলল, জামাইকে তো আমি নাটাইয়ের মতো ঘুরাই, শুধু এখন একটু ভয়ে আছি। ডক্টর রায়া আবারও বললেন, তোমার তো আয়রন ডিফিয়েন্সি আছে, আই থিঙ্ক এটা জানো। পৌষ মাথা নাড়ে, নাক টেনে বলল, উনি ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়েছেন, এখনও চলছে। গুড। আরেকটা সমস্যা হচ্ছে, তুমি যথেষ্ট দুর্বল পৌষরাত, খাওয়া দাওয়া ঠিকমতো করো। তোমার বডি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো স্টার্ট করে দাও। ১৫ দিন পর হাজব্যান্ড সহ এসো। পৌষ মাথা নাড়ে, স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করে, বাবু হতে তো সমস্যা নেই তাই না? বোকা মেয়ে, কখন বললাম সমস্যা? এসব টুকটাক সমস্যা তো থাকেই। ফ্যাট জাতীয় খাবার একদমই ধরবে না। কিছু স্বাস্থ্যসম্মত খাবার খাও, বডি আগে ঠিক করো। বাচ্চা তো আল্লাহ যখন খুশি হবে তখন দিবেন। পৌষ চুপ করে রইল। তাইফা আলাপ চালালো ডক্টর রায়ার সাথে। পৌষ একধানে প্রাইভেট হওয়ার ফোনটা দেখছে। ওখানে ভেসে উঠেছে তৌসিফের নাম্বার। বিকেলে ঘুমিয়েছে পৌষ। বাইরে কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। ঘুমের করে অল্প কাঁধে পৌষ। জানালায় খোলা থাকায় ঠান্ডা বাতাস বইছে। গায়ে কম্বলটাও নেই, থাকলে হয়তো একটু আরাম লাগতো। অলস পৌষ ওঠে না, গায়ে কিছুই নেই। ঠান্ডা বাতাসে আরেকটু কুকড়ে গিয়ে তৌসিফের বালিশে মুখ গুজে দিল। এই চরম শান্তি শীতল মুহূর্তে তৌসিফ নামক পুরুষটার কথা ভীষণ মনে পড়ল ওর। মনে পড়ল তাকে যত্নে আগলে রাখা ওই উষ্ণ বুকটার কথা, সেই গভীর আলিঙ্গনের কথা। পৌষ মনে মনে বিষাদে পরিপূর্ণ হলেও হলো না। বালিশ থেকে আসা ঘ্রাণটা যেন তাকে বারবার মনে করিয়াচ্ছে তৌসিফ তার কাছে আছে, অতি নিকটে। ঘুমটা তখন আধ কাঁচা, না জাগ্রত না গভীর। ধূপধাপ পা ফেলে কেউ আসতে তা টের পেল চোখটা খোলার মতো। ততটাও সজাগ নয় পৌষ। সশব্দে যখন দরজাটা বন্ধ করে তখন ঘুমের মাঝেই কেঁপে ওঠে ও। পিলে চমকে উঠে হুড়মুড়িয়ে চোখও তখনও বন্ধ। পৌষ চোখ খোলার আগেই ওর গালটায় চাপ পড়ে। আস্তে ধীরে চোখ খুলে মুখে ও উচ্চারণ করলেও ছাড়া পেল না, বরং চাপটা একটু বাড়ল। দীর্ঘদিন অসুস্থ থাকায় শরীরে বল পায় না পৌষ। চোখটা খোলা মাত্রই দৃশ্যমান হলো স্বয়ং তৌসিফ। পৌষ দুহাত দিয়ে তৌসিফের কোমরটা পেঁচিয়ে ধরে। হঠাৎ ওঠায় ওর মাথা ঘুরছে। শরীর ছেড়ে দিয়ে তৌসিফের ওপরে জড়িয়ে ধরতেই তৌসিফ গলা ছেড়ে দিয়ে নিজের হাতটা রাখলো পৌষের মাথায়। সতর্পণে ওকে নিয়ে শুয়ে পড়ল। পায়ের জুতোটা তখনও পায়ে রয়ে গেছে। খোলার সুযোগ হয়নি তার। পৌষ ছাড়ে না, বরং আরেকটু ঘেঁষে মাথাটা পেটে থেকে বুকে আনে। ভয় রীতিমতো ভেতরে ভূমিকম্প প্রকাশ হলেও করছে না। হাজার ফটার ফটার করুক না কেন, পৌষ জানে সত্যি তো এটাই যে তৌসিফকে এখন জমের মতো ভয় পায় সে। আজ না বলে বাইরে গিয়েছিল, তৌসিফের এত এত কল ধরা হয়নি। বাসায় এসে কল দিলেও তৌসিফ রিসিভ করেনি। বুয়ারা জানিয়েছে তাদের ফোন দিয়ে তৌসিফ জেনেছে যে তাইফার সাথে গিয়েছে পৌষ। কোথায় গিয়েছে সেটা বোধহয় জানতে আর বাকি রয়নি, তাই শেষ কলটা দিয়েছে। পৌষ তখনও কলটা রিসিভ করে কানে ধরা মারতে শোনা গিয়েছেন যথেষ্ট ঠান্ডা একটা কণ্ঠ, বাসায় যাও এখনই। পৌষের সারা শরীর তখন বরফের মতো ঠান্ডা হলো। দরদরিয়ে ঘাম ছুটে গেল তখন। তাড়াতাড়ি তাইফাকে নিয়ে ছুটল এসেছে। সেই বাড়ি ফিরে কতই না কল দিল, রিসিভ হয় না। বুকের ভেতরে নাক মুখ ঘষে পৌষ। চুলের ভাঁজে তখন তৌসিফের হাত। পৌষে হাত তুলে কোমর থেকে এবার পিঠ জড়িয়ে ধরে। আস্তে করে গলায় মুখ গুজে রাখে। ঘন ঘন শ্বাস ফেলে তৌসিফ নিজেকে শান্ত করে। পৌষ পিঠে হাত বুলায়। আস্তে করে হাত এগিয়ে শার্টের বোতামগুলো খুলতে থাকে। তৌসিফ কিছুই বলে না।
উন্মুক্ত বুক করে মাথা রাখে সেখানে। তৌসিফের হাত তখন চুলে ছেড়ে এলোমেলো বিলি কাটছে। রাগটা হয়তো পড়ে গেল এখনই। কথার মারপ্যাঁচ কিছুই তাদের হলো না। যা হলো সবটা অতি শুভ্র কোমল নীরব এক উষ্ণ আলিঙ্গন। স্ত্রী খুবই দক্ষ হাতে সামাল দিল তার রাগী স্বামীকে। ভালোবেসে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করা ভাঙ্গা ভাঙ্গা আদর জড়িয়ে দিল কত শত রাগ অভিমান। তৌসিফ আদুরে গলায় ডাকলো, হানি, হুম, ক্ষুধা লেগেছে? হুম, উঠুন, রান্না করেছি তো। কি কি রাখলে? শুধু মুড়িঘণ্টটা আমি করেছি, ওই দিন না খেতে চাইছিলেন? হুম, মা রান্না করতো, আবার পছন্দ এটা। দেখিয়ে উঠুন। দুপুর গড়ালো সেই তখন কখন আমার ক্ষুধা লেগেছে। খাও তো, খাও তো নি। জানি তো ঘুমিয়ে গেল কিভাবে জানি। আমি জানি তো কিভাবে ঘুমালে। আসো। উঠে বসে পরশু। তৌসিফ দেখলো গাল লাল হয়ে আছে ওর। বুক ফুলিয়ে শ্বাস টেনে তৌসিফ। কথা আছে তার পৌষ রাতের সাথে। এখন না বলেও তার বলতে হবে, আজই বলতে হবে। পৌষ হাত বাড়ালো। গা এলিয়ে তখনও তৌসিফ আধখোলা শার্ট নিয়ে শুয়ে আছে। পৌষ ওকে তাইফের জুতা মোজা খুলতে খুলতে বলল, এই জুতোটা ভালো লাগে না আমার। কেমন একটা রং, বাস কালার। আপনি দেখে মুখ ঠিক রাখলাম, নাহলে এটাকে বাস কালার বলে সম্মান করতাম না। তৌসিফ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তাহলে কি কালার বলে সম্মান করতেন? ড্যাশ কালার বলে। তৌসিফ হাঁ করে তাকালো। পৌষ তখন খ্যাচখ্যাচ করে সে সমান তালে। তৌসিফ বেচারা বউয়ের কথা হজম করতে পারল না। নাক মুখ কুচকে শুধু বলল, তুমি এত বাজি কেন? পৌষ হাত বাড়িয়ে দিল। ভাবখানা এমন সে টেনে তুলবে তৌসিফকে। তৌসিফ মাথার পেছনে হাত দিয়ে বলল, তুলতে পারবে আমাকে? পৌষ ভ্রু কুচকে বলে, কোনো সন্দেহ? একদমই না। তাহলে আর কি, হাত দিন। একটানে উল্টে দিব আপনাকে। আমাকে দুর্বল ভাববেন না একদমই। আমি কিন্তু এইবার এক বইরা বেটাকে দৌড়ানি দিয়েছিলাম। শালার বেটা লুঙ্গি তুলে দৌড় দিতে গিয়ে উল্টে পড়লো। সেই থেকে আমার সামনে আসেনি ভয়ে। তৌসিফ ফাটা চোখে তাকিয়ে বলল, মানে কি? বুড়া লোকটা দৌড়ানি দিয়েছে কেন? কোমরে হাত দিয়ে পোষ কটমট করে বলল, বাড়ির সামনে দোকানে দাঁড়িয়ে পান চা কিলতো আর মেয়েদিকে লুতুপুতু করতো। ছোট ছোট মেয়েদের দেখে টিটকারি মারতো। একদিন দেখি বিহাকে টিটকারি মারছে। আক্কাল্লাওয়ালা বাস দিয়ে দিলাম দৌড়ানি। বাড়ি একটা পড়তে কলিজা আমার ঠান্ডা হয়ে যেত। আহা, এখনো আশা নিয়ে আছি, বুড়াকে পেলেই ধোলা দিব, না হলে আমার নামও পৌষরাত হক না। তৌসিফ মুখটা অসহায় করে তাকালো। বউ বলে কি এটা আক্কাইল্লাওয়ালা বাস নিয়ে নাকি দৌড়ানি দিয়েছে? সেবার সিনিয়র এক ছেলেকে টুনটুনিতে কিক করেছিল, সেটা আবার গর্ব করে বলে। পৌষ এবার ঝাঁকি দিয়ে বলল, কি হলো, হাত দিন। পৌষ মাথার পেছন থেকে হাত বের করে এগিয়ে দিল তৌসিফ। পৌষ দিল এক টান। তৌসিফ নড়ল না এক ইঞ্চি। পৌষ দাঁত কিটমিট করে। ফোঁস করে শ্বাস ফেলে নিচেই পড়ে দিয়ে ওঠে তৌসিফ। পৌষ দাঁতে বের করে হাসলো, মুখ উঁচু করে ইশারা করলো। তৌসিফ বুঝলো হয়তো বউ বলেছে, এই যে দেখলাম, উঠলাম আমি। শুনলাম দেশের বাইরে যাচ্ছিস। তাইফার প্রশ্নে তৌসিফ টিভি থেকে নজর সরালো। এক পলক দেখলো বারান্দায় থাকা পৌষকে। ভিডিও কলে শ্রেয়ার সাথে কথা বলছে। নেটওয়ার্ক ইস্যু হওয়ার দরুন বারান্দায় যাওয়া তার। তাইফার দিকে তাকিয়ে তৌসিফ বলল, সারাদিন বাসায় থাকি, ভাবলাম ঘুরিয়ে আনি। কোথায় যাওয়া হচ্ছে? অস্ট্রেলিয়া। হজটা সেরে ফেলতি? ইনশাল্লাহ আপা। ইচ্ছে আছে বাচ্চা কাচ্চা নিয়েই যাব, ইনশাল্লাহ। দুশো একটা কথা ছিল। তাইফার ইতস্তত করে কথাটা বলল। তৌসিফ এবার টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ঘুরে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা? সব ঠিক? তোকে না বলে পৌষকে নিয়ে গেলাম, রেগে আছিস আবার উপরে? আমি আসলে চাইছিলাম যাতে কোনো সমস্যা না হয়, তাই। তাইফার কথা থামিয়ে দিয়ে তৌসিফ বলে ওঠে, আমার বউ, আমি বুঝে নিতাম আপা, তোমার কষ্ট করার দরকার ছিল না। আমি জানি তুমি ভালোর জন্যই করেছো, কিন্তু জানো এখানে সমস্যাটা কোথায় হবে? তৌসিফের কণ্ঠস্বর তীর্থ এবং রুষ্ট। তাইফা বুঝে গেল চট করে, ভাই রেগে গিয়েছে। বৌদি এসে অনেক সিরিয়াস, যাকে মন থেকে একবার গ্রহণ করে তাকে সে ছাড়তে পারে না। এই ক্ষেত্রে পৌষকে তৌসিফ একটু বেশি আপন করেছে তা দেখা যায়, বোঝা যায়, লোকমুখে শোনা যায়। তৌসিফ তাইফাকে উদ্দেশ্য করে বলল, আপা, ওর স্বভাব আমার জানা। ওর মাথা থেকে পাটা সব আমার মুখস্থ তটস্থ। এই যে এখন ডাক্তার দেখালে না তুমি, এখন এটা নিয়েই পড়ে থাকবে সারাক্ষণ। ওর মাথায় এটাই করবে, পাগল হয়ে যাবে এটার জন্য। ও আমাকে খুশি করার জন্য এই বাচ্চাই দিতে চাইবে এখন। ওর মাথায় ঢুকে গিয়েছে আমার বাচ্চা চাই। সেই সাথে আমি না বলাতেও নিজেই ভেবে নিয়েছে, হয়তো বাচ্চা না হলে আমি ওকে অবহেলা করব। এখানে ওর দোষ নেই আপা। ছোট থেকে আমার তোতা পাখি এভাবে বড় হয়েছে। ওই বাড়িতে বসে ওকে বসিয়ে খাওয়ানো হতো না। ওর চাচিরা হাসাতে হাসাতে হাতে কাজ তুলে দিত। ও রান্নার হাত দেখেছ, পাক্কা গৃহিণী। এই হাত শখ করে শেখা রান্নার হাত না, এই হাতে চাপে পড়ে করা রান্নার আমি চিনি। মায়ের হাতে স্বাদ পাই। ও লবণ দিয়ে চামচ লাগে না আপা, মায়ের মতো আন্দাজে দিয়ে দেয়। ওর চামড়ায় ছিটে ফোটা দেখো, বহু বছর পুরনো তিলের ছিটার দাগ।
এগুলো তাহলে কবে থেকে করে এসেছে? ও বলল, নিশ্চিত স্কুলে থাকাকালীন সময় থেকে। ওর ভাই বোনেরা থাকায় ওর চাচারা হয়তো কিছুটা সদয় ছিল। একবার ভাবো, আমার মতো বিবাহিত সংসার করা এলাকায় যার নামে নারীঘটিত ব্যাপার, যার মুখে মুখে তার কাছে কেউ মেয়ে দেয় দেয় না, কিন্তু ভাতিজি দিয়ে দিল তারা। হ্যাঁ, আমি স্বীকার করি আমি অপরাধী, চাপ দিয়েছি, কিন্তু কতটা আপা? ওটা চাপ না, বরং লোভ ছিল। তারা এখন বুক ফুলিয়ে হাঁটে আর বলে চাচা হওয়ার দায়িত্ব পালন করেছি, ভাতিজি বড় করে দিয়েছি, সুখে আছে, ভরপুর সংসার। কোথায় একটাবার না হয় আমার অনুপস্থিতিতে সেই চাচারা জোর করে নিয়ে যেত, যেভাবে জোর করে বিয়ে দিল। ওকে আমি বিয়ের আগে ভালোবাসিনি আপা, ভালোবেসেছি বিয়ের পর। ওর প্রতি আমার ভালোবাসা পবিত্র, ওর সাথে জড়িয়ে আছে, এমন সবটার দায়িত্ব আমার। বাচ্চা আমার চাই, কিন্তু পৌঁছাতে স্বাস্থ্যের বিপরীতে গিয়ে না। আমি চেয়েছি বাচ্চা যাতে ও প্রস্তুত থাকে, কিন্তু ও এখনও উঠে পড়ে লাগবে বাচ্চার জন্য। ওকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমি তৌসিফ হারিয়েছি বহু আগে। পাজি, দুষ্টু আর দুরন্ত এই তোতা পাখিটা আমি পুষে রাখি যত্নে আপা। ওর অযত্ন হবে এই দায় আমি নিতে পারবো না। সৃষ্টিকর্তা সেই ক্ষমতা আমায় দেয়নি। তাইফা থম মেরে ধরে গেল। আসলেও বুঝতেই পারেনি তৌসিফ যে এভাবে ভেবেছে। মূলত স্বামী স্ত্রীর মাঝে ঢোকাটাই উচিত হয়নি। তাইফা চেয়েছিল একটু গুছিয়ে দিতে, কিন্তু ঝামেলা পাকিয়ে যাবে এটা ওর ধারণার বাইরে ছিল। তৌসিফ বোঝে, তাই তাইফার হাত ধরে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে করনি। কি ঝামেলা পাকিয়ে দিলাম বলো তো সোনা? কোনো ঝামেলা না। বললাম না পুষে রেখেছি এই পাখি, আমি বুঝিয়ে বলবো ওকে। কিন্তু কথা হলো বিনিময়ে তোমার দুশুর ডুগডুগি বাঁচাবে সে। তাইফা মৃদু হাসল। তৌসিফ যে এতটা ভালোবাসে পৌষকে তা ধারণার বাহিরে ছিল ওর। বারান্দায় দাঁড়িয়ে পৌষ নাক টেনে বলল, ভাবি হেমু ভাইকে বলবে আমার এখানে আসতে তোমাদের নিয়ে? বলবো তো, বাবু 40 দিন হোক আগে। আচ্ছা ভাবি, বাবু চালায় কেমন? এই যে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমোচ্ছে, আবার রাতে উঠে যাবে। তোর ভাই হাটে কোলে কোলে নেয়নি, ইনিমিনি এসেছে দেখে। পৌষ দেখল যমজ দুটো একসাথে ভাতিজার গালে চুমু দিচ্ছে। বুকটা জড়িয়ে গেল এই দৃশ্য দেখে। পৌষ মনে মনে হাসে, তার বাচ্চা হলে সে কলিজায় পড়ে রাখবে। তৌসিফ তখন আরো ভালোবাসবে। পৌষ আবার ভাবে, যদি বাচ্চা হতে গিয়ে সে মরে যায় তখন কিভাবে হবে ভালোবাসা? কতই তো খবর দেয়নি, কতই তো খবর দেখায়, ইদানিং আবার এসব মাথা ঘুরাই। পৌষ ভয় পায়, পরক্ষণেই ভাবে লাগলে মরণ হোক, তবু সে আমার হোক।